আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আজ থেকে 100 বছর আগের এই ঘটনাটি, তিনি শুনেছেন এই ঘটনাটি রঞ্জু আহমেদ নামে একজনের কাছ থেকে। রঞ্জু দাদা বোরহান মিয়া, যা এটা তার ছদ্মনাম, তিনি এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তো আমি চলে যাচ্ছি রঞ্জুর দাদার ঘটনায়, আমি আমার মতো করে ঘটনাটা শেয়ার করছি আপনাদের সাথে। তো বোরহান মিয়া তখন কৈশোর পার করছেন, মানে কৈশোরের শেষ সময় আছেন তিনি। তার বয়স তখন 17-18 বছর। এই সময় তিনি বেশ অ্যাডভেঞ্চারাস ছিলেন। আর ওই সময় অ্যাডভেঞ্চারাস না থাকার কোনো কারণ নেই, আসলে আজ থেকে 100 বছর আগের ঘটনা। তখনকার সময় এই যারা কৈশোরে থাকতেন বা যৌবনে থাকতেন, তাদের এই মানে যে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ পেত এই ঘোরাফেরা, অ্যাডভেঞ্চার এগুলোর মাঝেই। আর প্রকৃতি মানে চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। আসলে সভ্যতা তো তেমন কিছু ছিল না, মানে এই বৈজ্ঞানিক সভ্যতা তেমন কিছু ছিল না, মানে আপনি ইলেকট্রিসিটি বা এগুলো তো পেতেন না। তো যাই হোক, আড্ডা এবং নানা রকমের ঘটনার প্রতি তাদের আগ্রহ ছিল। এবং এটা কিন্তু বৃহত্তর সিলেটের ঘটনা, মানে কোনো একটা অংশের, এখন সেগুলোর মধ্যে হয়তো বর্ডার এসে গেছে ইত্যাদি, কিন্তু সেই জায়গাটা তখন ছিল বৃহত্তর সিলেটের একটা অংশ। আর এই সিলেটের বিভিন্ন অঞ্চল নাকি বিভিন্ন জমিদারের দ্বারা পরিচালিত হতো। তো অনেক জমিদার ছিলেন যারা বিভিন্ন অঞ্চলের দায়িত্বে ছিলেন। আর এর মাঝে বিশাল একটা অঞ্চল ছিল বনাঞ্চল, মানে সেখানে টিলা এবং বন দিয়ে ঘেরা। তো কিছু জমিদার ছিলেন যারা আসলে বেশ অন্যরকম ছিলেন, যারা জাদুবিদ্যা চর্চা করতেন। এবং দেখা যেত কোনো একটা অঞ্চল থেকে যেখানে নাকি অনেক জাদুবিদ্যার চর্চা হয়, সেখান থেকে লোক এনে তাদের প্রাসাদে জাদুবিদ্যার চর্চা করতেন। এবং এটা করার জন্য তারা অনেক ভয়ঙ্কর সব রিচুয়ালে চলে যেতেন, যেমন নরবলি করতেন, তারপরে বিভিন্ন রকমের ব্ল্যাক আর্ট চর্চা করতেন। এবং যার ফলে তারা তাদের মানসিকভাবেও অন্যরকম হয়ে উঠেছিলেন, বেশ অত্যাচারী, এবং সেই খাজনা আদায় করার জন্য মানুষের থেকে বেশ ব্যাপক রকম টর্চারের মধ্যে দিয়ে যেতেন। এবং নিজেদের ভেতরে এমন একটা জিনিস তাদের তৈরি হয়েছিল, তারা মানুষকে খুব তুচ্ছ জ্ঞান করতেন। তো যাই হোক, এরকম এক জমিদারের অঞ্চলেই ছিল আসলে এই বোরহান মিয়াদের বসবাস। কিন্তু সেই জমিদার তখন বোরহান মিয়ার সময় তখন ওখান থেকে চলে গেছেন, কারণ তারও আগে তার আধিপত্য ছিল সেইখানে। এবং একটা সময় আধিপত্য কমতে থাকে এবং মানুষজন বিরক্ত হয়ে ওঠে, এবং তারা আস্তে আস্তে তাদের পতন শুরু হয়। এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সান্ধ্য আইন ছাড়াও বিভিন্নভাবে মানে আইনের মাঝে পড়ে তখন মানুষের যেই প্রতিরোধের মুখে তারা ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তো যেটা হয়, সেই জমিদার তার সব কিছু নিয়ে চলে যায়। যেই জমিদারের কথা বলছি, বোরহান মিয়াদের এলাকার, তিনি সব কিছু নিয়ে চলে যান ওখান থেকে। কিন্তু যাওয়ার সময়ও অনেকে বলে যে তিনি সব নিতে পারেননি, তার কিছু জিনিস নাকি তিনি সেখানে জগ করে রেখে গেছেন। এটা একটা প্রচলিত কথা ছিল, এবং এই কথাটা সবার মধ্যেই প্রচলিত ছিল। গ্রামের মানুষ বা সেই অঞ্চলের মানুষ সবাই বলতো যে এই জমিদারের জখের ধন আছে। আর সবাই ভয় পেত সেই বাড়িটায় যেতে। বিশাল একটা বাড়ির চারিপাশে বিশাল কম্পাউন্ডের ভেতরে বনাঞ্চল, পুরোপুরি মানে একেবারে পুরো বন, সেখানে গাছপালা, বড় দিঘি আছে, এবং এই সব কিছু নাকি পরিত্যক্ত হয়ে যায়, মানে কেউ যায় না সেখানে। কারণ মানুষ নাকি উদ্ভট জিনিস দেখতো। বিশেষ করে যেটা দেখতো মানুষ, যে একটা সিপাহী টাইপের, যে নাকি জমিদারের গার্ড ছিল, যার কিনা মাথা নেই, সে নাকি ঘুরে বেড়াতো সেই জায়গায়। এবং জমিদারের যে নর্তকী শালা ছিল, সেখানে জমিদারের একটা প্রিয় নর্তকী ছিল, যিনি সেখানে নর্তকী বলতে যে নাচে আর কি, তার যে যেখানে জলসাঘর ছিল, সেই জলসাঘরের নর্তকী একজন ছিল, তিনি খুব প্রিয় ছিলেন জমিদারের। তো তাকে খুব পছন্দ করতেন জমিদার। এবং একটা সময় সে তার নিজের প্রয়োজনে সেই নর্তকীকে বলি দেন, কারণ তার প্রিয় একটা জিনিস, সে কোনো একটা কিছু পাওয়ার জন্য, তার সেই ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক আর্ট থেকে কিছু পাওয়ার জন্য সেই নর্তকীকে তিনি বলি দিয়ে ফেলেন। এবং এরপর থেকে নাকি অনেকেই দেখতো সেই যে তার স্কন্ধ কাঠা সেই প্রহরী বা তার যে একজন সৈনিক, সে ওই জায়গায় ঘোরাফেরা করে। আর তার সেই নর্তকীকেও মানুষ দেখতো সেখানে। এবং পুকুর ছিল, পুকুর পাড়ে দেখতো, মানে ভয়ঙ্কর অবস্থা। তো এগুলো বলার কারণ হচ্ছে এই ঘটনার সাথে, বোরহান মিয়ার ঘটনার সাথে এগুলো জড়িত। তো বোরহান মিয়া তখন একজন কিউরিয়াস কিশোর থেকে যুবকে পরিণত হচ্ছিলেন। আর এই সময়টা কিন্তু অ্যাডভেঞ্চারাস মাইন্ড থেকে মানুষের, তো তারও বেশ এই অনুসন্ধিৎসু মন ছিল। তো তিনি তার দুই বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, ওই সময় তারা কিশোর থেকে বন্ধুত্ব যাদের হয়, খুব ক্লোজ ফ্রেন্ডশিপ হয়। তো একজন অনিল এবং আরেকজন দবির, তাদের দুজনের ছদ্মনাম।
তো তারা মিলে একসাথে এইসব অ্যাডভেঞ্চার করার চিন্তা ভাবনা করতেন। তো তখনকার অ্যাডভেঞ্চার কি, নদীতে কোথায় যাওয়া, নৌকা নিয়ে, তারপর কোনো জায়গায় ঘুরতে যাওয়া, গ্রামে কোনো কিছু খুঁজে বেড়ানো, বিশাল বনাঞ্চলের মাঝে ঘুরতে যাওয়া, পিকনিক করা, এরকম চিন্তা ভাবনা করতেন আর কি। তো এর মাঝে তাদের একটা আড্ডার জায়গা ছিল। আড্ডার জায়গাটা ছিল জমিদার বাড়ির কাছাকাছি। জমিদার বাড়ির কাছাকাছি সেই জায়গায় একটা জায়গা, সেটা ছিল একটা শুকনো পুকুরের মতো, মানে ওখানে আসলে কোনো জল নেই, মানে কোনো পানি নেই, জায়গাটা শুকনো, একটা পুকুরের মতো, শুকনো পুকুরের মতো জায়গাটা, ঘাসে ছাওয়া। বর্ষার দিনে যখন বৃষ্টি হতো তখন সেখানে কিছু পানি জমতো এবং স্বচ্ছ পানি হয়ে যেত। আর যখন গ্রীষ্মকাল মানে শুকনার সময় তখন দেখা যেত, বা শীতের সময় ঘনিয়ে আসতো, তখন একদম শুকায় যেত। অন্যরকম চারিপাশে গাছগাছালি ছাওয়া বনাঞ্চল আছে, মানে ওইটার পাশ থেকে জঙ্গল শুরু হয়েছে এবং ওখানে বসলে সুন্দর পাখির ডাক শোনা যেত, বিভিন্ন রকম ডাক। তো ওই জায়গাটাতে আড্ডা দিত এই বোরহান মিয়া এবং তার বন্ধুরা, বিশেষ করে এই অনিল এবং দবির, তিনজন মিলে আড্ডা দিত ওই জায়গায়। এবং আড্ডা দিত, তারা নানা রকম প্ল্যান করতো। আর সেখান থেকে কিন্তু একটা রাস্তা চলে গেছে, পায়ে চলা পথ চলে গেছে জমিদার বাড়ির দিকে। তো সেটা দিয়েও তারা হেঁটে হেঁটে যেত। তো হেঁটে যেয়ে উঠতো এমন একটা রাস্তায়, যেই রাস্তাটা আবার চলে গেছে মেন গ্রামের রাস্তার সাথে কানেক্টেড। এটা হচ্ছে জমিদার বাড়ির রাস্তা। তো জমিদার লোকটা এত শৌখিন ছিলেন এবং এত অর্থশালী ছিলেন, তিনি এই বিত্তশালী, তিনি শহর থেকে সে লোক এনে এই জায়গাটা তিনি পাকা করেছিলেন, পুরো রাস্তাটা ওইখান থেকে পর্যন্ত যাওয়ার জন্য বাধাই করা, মানে একদম পিচ ঢালা টাইপের রাস্তা, একদম পুরো জমিদার বাড়ি পর্যন্ত। তারা ওই রাস্তায় উঠতেন, উঠে হেঁটে হেঁটে চলে যেতেন জমিদার বাড়ির কাছাকাছি, গিয়ে দেখতেন মানে ওখানে ঢোকার যে দূর থেকে গাছের বিশাল এক গাছ ছিল, সেখানে সেই গাছের ওখান থেকে দাঁড়ায় দেখতেন তারা ভেতরে, কিন্তু রহস্যময় কারণে এবং ভয়ে কখনো ওখানে ঢুকতে পারতেন না, চলে আসতেন। এর মাঝে বোরহান মিয়াদের একটা প্ল্যান হয়, তাদের বন্ধুদের মধ্যে বিশেষ করে অনিলই বেশি এটাতে তাকে এমফাসিস দিয়েছে যে এই কিছু একটা করতে হবে, এই জায়গাটা এইভাবে পড়ে আছে এবং মানুষের মধ্যে এত কিছু শুনে চোখের ধন আছে। অনিল বলে আমরা একটু খোঁজাখুঁজি করি আয়। তো এই বুদ্ধিটা যখন অনিল দেয় তাদেরকে, বোরহান মিয়াও বেশ এটাতে আগ্রহী হয়ে যায় এবং তারা তিন বন্ধু মিলে বলে এটা কারোর সাথে আলাপ করা যাবে না। তারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করেন যে এই জায়গায় এটা থাকতে পারে, ওই জায়গায়। তারা জমিদার বাড়ির কাছাকাছি জায়গাগুলোতে নিজেরাই কিছু খোঁড়াখুড়ি করেন কিছুদিন, চিন্তা করেন যে এইসব জায়গায় কোথাও কিছু সম্পদ লুকানো আছে কিনা। তো কিছুই পায় না, ওই জায়গায় আসলে পাওয়ার কথাও না। জমিদার সাহেব তারা এত বোকা না যে এই জায়গায় কিছু রেখে যাবেন এইভাবে। যাই হোক, তারা খোঁজাখুঁজি করছে। তো তাদের গা ছমছম করতো সবসময় এখানে। তো তারা কিন্তু মূল কম্পাউন্ডের ভিতরে আর যাওয়ার সাহস পায়নি, মানে তাদের ভেতরে সাহস হতো না। কেন এইরকম নির্জন একটা বাড়ি দেখলে খা খা করতেছে বাড়িটা, এবং এটা সম্বন্ধে প্রচলিত আছে, অনেকেই সেখানে দেখতো, যেটা বলছি যে একটা স্কন্ধ কাটা সিপাহী জমিদারের, এবং সে নাকি অনেকটা খাস ভৃত্য টাইপের ছিল। তাকে দেখতো মানুষ রাতের বেলা, অনেকেই দেখতো মূল রাস্তার পাশে নাকি দাঁড়িয়ে আছে। মানে গ্রামের মানুষ যদি হেঁটে আসতো দেখতো যে দূর থেকে কেউ একটা লণ্ঠন উঁচা করে রাখছে, মানে এরকম রাস্তার পাশে তারা হাত উঁচা করে লণ্ঠন। তো মানুষ মনে করতে কে ওইখানে, প্রথম যে দেখে সে আর কি এইভাবেই দেখে এটা। তো কাছাকাছি যেতে দেখে লণ্ঠন হাতে একটা মানুষ, তো খেয়াল তো করে না। একটু পরে আরো কাছে যেতে দেখে আরে মানুষ তো অবশ্যই, মানুষের মাথা নাই, হাতে লণ্ঠন নিয়ে দাঁড়ায় আছে ওখানে। এবং সেই তার পরনে সেই ধুতি এবং সেই পরা, গায়ের মধ্যে যে সেই ফতুয়ার ধুতি পরা এরকম রাখছে, এবং সেই আলাদা রকমের সেই তারা যে ফতুয়াটা পরতো সিপাহীদের, সেটা আলাদা রকম ছিল, বেশ কারুকাজ করা। তো ওই দেখে প্রথম মানুষ ভয় পায় ওখান থেকে পলায়, এবং এরপরে অনেকেই নাকি দেখছে ওই সব জায়গায়, মানে ওই জায়গাতে মানুষ যেত না আর কি। এরা তিন বন্ধু ওই জায়গায় শুধু এই ঘোরাঘুরি করছে, এগুলো করছে, কিন্তু ভয় কিন্তু কাজ করতো। তো তারা তখনও কিছু দেখে নাই। তো এরকম বেশ কিছুদিন এই খোঁড়াখুড়ি এবং ট্রাই করার পরে তিন বন্ধুর মধ্যে একটা চলে আসে, হতাশা, যে আর হবে না এগুলা, আমাদের এগুলোর দরকার নেই, আমরা আমাদের মতো আড্ডা দিই এরকম, মানে। এবং আড্ডা দেয় কিন্তু মনের মধ্যে কিন্তু খচখচ করতে থাকে ওগুলো নিয়ে। তো বিভিন্ন সময় তারা পার করছে এরকম। একদিন তারা এরকম আড্ডা শেষ করে চলে গেছে বাড়িতে, এবং অনিল তার বাসায় তো তখন আছে, সে তার মতো ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে, রাত হয়েছে। এই সময় দেখলো তখন সন্ধ্যা 7টার বেশি বাজে। সেই সময় অনিলের এক মামা বাড়িতে আসলো আর কি। অনিলের সেই মামা হচ্ছে তার মায়ের ফুফাতো ভাই হয় আর কি সম্পর্কে। তিনি একটু টাইপের উন্নাসিক টাইপের মানুষ, সে সবসময় মানে বাড়ির সাথে কানেক্টেড থাকতেন না। কয়েকদিন পরপরই এদিক সেদিক হারিয়ে যেতেন এবং বেশ কিছুদিন পরপর আসতেন। বাড়ির মানুষ বিরক্ত ছিল তার উপরে এই কারণে। তো শেষবার যখন বাড়ি থেকে তিনি বাইরে যান, তখন নাকি বাড়িতে বলে গিয়েছিলেন যে তিনি জাদুর নগরে যাচ্ছেন জাদু শিখতে, এবং তাকে এটা নিয়ে খুব মানে বাসায় হেনস্থা করা হয়। তিনি চলে যান এক সময়। এরপর অনেকেই খবর জানেন না, একইভাবে অনিলের মাও জানতেন যে তিনি নাই, তিনি চলে গেছেন বাড়ি থেকে। তো হঠাৎ করে ওই দিন সন্ধ্যা 7টা অনিলদের বাড়িতে ওই মামার আগমন ঘটে। তো অনিল
তো মানে এই মামাকে দেখছে আরো ছোট থাকতে। তো সে হঠাৎ দেখে একটু অবাক হয়ে যায়, বেশ একটা অন্যরকম চেহারা, মানে তান্ত্রিক মার্ক একটা লুক চলে আসছে চেহারার মধ্যে, বড় বড় চুলের মাঝে জটা ধরে গেছে। অনিলের মাও চিনতে পারেনি প্রথম দেখে, সে প্রথম হতবাক হয়েছিল। যখন তিনি পরিচয় দেন অনিলের মাকে যে আমি অমুক, তখন অনিলের মা খুব অবাক হয়ে যান, মানে খুবই মানে আশ্চর্য ব্যাপার। যাই হোক, তিনি বসেন অনিলদের বাসায়, গল্পগুজব করেন, খাওয়া দাওয়া করেন। অনিলকে জিজ্ঞেস করেন যে বড় হয়ে গেছে, ছোটকালে দেখছি সেই। তো অনিলকে বলে কি করতেছো এখন, তোমার জীবন কেমন চলছে, কি করতেছো এখন, পড়াশোনা করো, এগুলো জিজ্ঞেস করতেছেন। তখন অনিল বলে যে হ্যাঁ করি। তো অনিলের মা বলে যে তাকে যে দেখেন না কি করে সারাদিন, এই আপনার মতো অভ্যাস এসে ঘুরে বেড়ায় বন্ধুদের সাথে, কোথায় মাটি খুঁড়ে কি করে। তোর মাটি খুঁড়ে মানে মাটি খুঁড়ে কি, কোথায় গুপ্তধন আছে কি আছে এগুলো পাওয়ার জন্য। তো অনিলের সেই মামা খুব অবাক হয়ে যান, বলে কিসের গুপ্তধন। তো অনিল বলে যা মামা, এখানে আমাদের এখানে জমিদার বাড়ি আছে, অনেকে বলে যে উনি ওই তার এগুলো জব করে রেখে গেছেন সম্পদ অনেক কিছু এখানে, তো ওগুলো আমরা বন্ধুরা একটু খুঁজছি। অনিলের মামা বেশ তার প্রতি মনোযোগ দেন। তার মা যদিও জিনিসটা মানে খুব সিলিভাবে দেখছেন এবং তিনি খুব একটা মানে খুব মানে কি বলে ভ্যালু করে কথাটা বলেন নাই, তার মামা কিন্তু খুব মনোযোগ দেন। এবং খাওয়া দাওয়ার পর অনিলকে নিয়ে বসেন, বলে কোথায় জমিদার বাড়ি, কি আছে সেখানে। তো অনিল বলে যে মা আপনি দেখবেন মামা, আপনি বলে যে হ্যাঁ অবশ্যই দেখবো, ঠিক আছে। বলে কালকে আমার বন্ধুদের সহ আপনার নিয়ে যাবো। বলে ঠিক আছে, অসুবিধা নাই, আমি তোমাদের সাথে যাব। তো যথারীতি সেই মামা অনিলদের বাড়িতে থেকে যান ওই দিন। এবং পরদিন অনিল যে এই কথাটা বোরহানকে বলেন যে আমার মামা আছে, এরকম এরকম ব্যাপার এসে। তো বোরহান চলে আসে, বোরহান, অনিল আর তার বন্ধু দবির, তারা তিনজন মিলে অনিলের মামাকে নিয়ে রওনা দেন জমিদার বাড়ির পথে। জমিদার বাড়ি যাচ্ছেন, অনিলের মামা বেশ ইন্টারেস্টিং মানুষ, সবাই খুব পছন্দ করছেন তাকে। গল্প করতে করতে তারা তার সাথে, মামার সাথে খুব আনন্দ পেয়ে গেছে সবাই। মামা এই বিষয়ে তাদের সাথে আছেন, কারণ শান্ত কেউ তো এই ধরনের মানে সঙ্গ দেয় না, আর সে সময় আরও বেশি দিত না। এখনকার যেমন মানুষ একটু ফ্রেন্ডলি হয়ে যায়, তখন হতো না খুব বেশি। তো এই ফ্রেন্ডলি হতে তারা অন্য বন্ধুরা খুব আগ্রহ পেয়ে গেছে। তো মামাকে নিয়ে তারা চলে গেলেন। যখন জমিদার বাড়ির কাছাকাছি চলে আসছেন, তখন মামা বললেন একটু দাঁড়াও। দাঁড়ায় তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখলেন যে তিনি চোখ বন্ধ করে একটা মন্ত্র পড়ছেন আর ডানে বামে ঘুরছেন। একসময় একদিকে স্থির হয়ে গেলেন, একদিকে তাকিয়ে স্থির হয়ে গেলেন, এবং তিনি যখন চোখ মেললেন তার চোখের মধ্যে তার মণি উপর দিকে উঠে আছে, একেবারে উপর দিকে মণি উঠে আছে, মণি দেখা যাচ্ছে না। তো অনিলের বন্ধুরা বুরহান মিয়া আর লবির কাইন্ড অফ ভয় পেয়ে গেলেন জিনিসটা দেখে, কিন্তু তারা একটু চুপ করে গেলেন। তো অনিলও ভয় পেয়েছে। তো কয়েক সেকেন্ড পর তিনি আস্তে স্বাভাবিক হলেন, চোখ বন্ধ করলেন, চোখ খুললেন, তার মনে স্বাভাবিক। তিনি বললেন যে এখানে তো আসলেই জিনিস আছে, কিন্তু সেগুলোকে গার্ড করা, এই জক এবং জখের ধন গার্ড করার জন্য এখানে সেই জক বন্দী করার দত্ত রাখা আছে। তো তাদেরকে ফাঁকি দিয়ে এখানে ঢোকাটা কঠিন হবে, তবে উঠানো যাবে, এইখানকার যে জখের ধন সেটাকে নেওয়া যাবে। তো চলো আমরা ফিরে যাই। তো এই কথা শুনে বোরহান মিয়ারা খুব ইন্টারেস্টেড হয়ে যায়, তারা ফিরে যায়। তো যাওয়ার পথে তারা মামাকে নিয়ে এক জায়গায় বসে, অনিলদের বাসার কাছাকাছি এক জায়গায়। তো তিনি তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একেবারে, মানে দেখা যাচ্ছে আলো মিলিয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো বলেন যে এখন তো হবে না, আর দুদিন পরে শুক্লপক্ষ, তো শুক্লপক্ষে আমরা এখানে আসব এবং এসে আমি বের করব জখের ধন কোথায় আছে। তার আগে আমাকে সাধনা করতে হবে, আর ওই দিনও আমাকে সাধনা করতে হবে। তো তোমরাও কিন্তু সাহসী হয়ে থেকো, যদি তোমাদের মাঝে কেউ ভয় পাও তাহলে কিন্তু তোমরা এই জখের ধন কখনো পাবা না। আমার বেশ আগ্রহ লাগছে, তো 2টা দিন তোমরা অপেক্ষা করো এবং তোমরা প্রিপেয়ার হও মানসিকভাবে, অনেক কিছু দেখা লাগতে পারে, শোনা লাগতে পারে, এবং সাহসে বুক বাঁধতে হবে। তো এই কথা অনিলের মামা বলেন তাদেরকে, এবং বোরহান মিয়া এবং দবির তারা কিন্তু একটু ভেতরে চুপসে যায়, কারণ রাতের বেলা এখানে আসতে হবে। তো এটা একটু অন্যরকম লাগে তাদের কাছে। তো যাই হোক, তারা ওই দিন নিজেদের মতো সবাই বিদায় নিয়ে চলে যায়। অনিলও চলে যায় তার মামার সাথে, এবং তার মামা বাড়িতে গিয়ে অনিলের মাকে কিছু বলতে নিষেধ করেন। অনিল তার মাকে আর কিছু বলে নেই, অনিল শুধু দেখে তার মামা ওখানে থেকে গেলেন তাদের বাড়িতে, এবং তিনি ঘরে থাকতেন না, তিনি থাকতেন বাইরে। অনিলদের যে ওখানে গোয়াল ঘর ছিল, গোয়াল ঘরের কাছে একটা ছোট্ট ঘর ছিল তাদের, সেখানে কাঠ কড়ি ইত্যাদি রাখতো, সেখানে তারা কড়ি কাঠ টাট এগুলো জমাতো। সেটার মধ্যেই নাকি সেই মামা থাকার ব্যবস্থা করেছিলেন। তো অনিল দেখতো রাতে গভীর রাতে মাঝে মাঝে তার মামা একেবারে উঠানের শেষ প্রান্তে গিয়ে সেখানে বসে তিনি একটা আসন দিয়ে বসেছেন, এবং তিনি মাঝে মাঝে চাঁদের দিকে তাকায় কী সব মন্ত্র পড়ছেন। তো এই জিনিসগুলো অনিল দেখে ভেতরে ভেতরে বেশ মানে একটু ভয় পেয়ে যেত, যে মামাকে ঠিক চেনা চেনা লাগছে না, এরকম লাগতো তার কাছে। তো 2 দিন হয়ে গেল। 2 দিন পরে সেই রাত চলে আসছে, যে শুক্লপক্ষ, মানে একেবারে ভরা পূর্ণিমা হবে, মানে চারিদিক উজ্জ্বল হয়ে যাবে চাঁদের আলোতে। তো তার মামা বলেছে
বলেছেন যে চাঁদের আলো ওই দিন এত উজ্জ্বল হবে বলার মতো না, সবকিছু নাকি একেবারেই ফকফকা দেখা যাবে, মানে অসাধারণ, মানে শুভ্রতা নিয়ে আসবে চাঁদ, এভাবে বলছে অনিলকে। তো অনিল সেটা শুনে সে মানে তার মামার ভাষ্য অনুযায়ী ওই দিন চাঁদটা একটা স্পেশাল চাঁদ উঠবে। তো অনিলের কাছে জানি কেমন লাগতে থাকে, তো সে তার বন্ধুদেরকে বলে যে দেখ মামা তো এরকম বলছে, সবাই সাহস করে থাকিস। তো একই সময়ের মধ্যে ওই বোরহান এবং সেই দবির দুইজনই কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যায়। তো বোরহান মিয়া চলে আসে ওই দিন সন্ধ্যার পরে, একেবারে দেখা যাচ্ছে সন্ধ্যা মেলাচ্ছে, বোরহান এসে হাজির হয়, দেখে অনিলের বাসায় দবিরও আসছে এবং তারা সবাই আছে। তো তার মামা তাদেরকে নিয়ে যায় বাড়ির পেছন দিকে আলাপ করতে, যাতে অনিলের মা না শোনে। তো তিনি বলেছেন সবাইকে যে আমি কিন্তু অনিলের মাকে বলছি যে অনিলকে নিয়ে আমি নদীর ধারে হাঁটতে যাব, পূর্ণিমা দেখতে যাব, তোমরাও নিশ্চয়ই কাউকে কিছু বলনি। তখন বোরহান মিয়া বলে না না আমিও কিছু বলিনি, এবং দবির বলে মাথা নাড়ে বলে না আমিও বলিনি। বলে ঠিক আছে আজকে আমরা একটু পরে বের হয়ে যাব। তো যাই হোক, যথাসময় বোরহান এবং দবির তারা দাঁড়িয়েছিল বাইরে, এবং একটু পর অনিল এবং তার মামা বেরিয়ে আসে। তো দেখে যে তার মামার হাতে বিশেষ রকমের একটা মশাল টাইপের, মানে এই মশালটা এরকম ধরনের মশাল আগে ওরা কেউ দেখেনি, বোরহান মিয়া দেখে নেই, যে একটু ভিন্নভাবে মনে হচ্ছে যে একটা গাছের পেঁচানো ডাল থেকে তৈরি, মানে কোনো শেকড় বাকড় যেরকম থাকে, যেমন অশ্বত্থ গাছ বা বট গাছে যেরকম ঝুড়ি নামে, কিন্তু মোটা যদি শেকড়ের মতো হয় সেরকম একটা বেশ বড় মশাল টাইপের। কারণ মশাল বোঝা যায় কারণ ওইটার মাথার মধ্যে বেশ কালচে হয়ে আছে, মানে ওইটাকে কোনোভাবে জ্বালানো হয়েছিল অতীতে, মানে কোনোভাবে এটা জ্বালানো ছিল আগে, নিভানো হয়েছে আবার জ্বালানো হয়েছে, মানে এটা বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয় এরকম মনে হলো একটা মশাল এবং টুকিটাকি জিনিস। এবং দেখা গেল যে সেই অনিলের মামার কাঁধে একটা ঝোলা আছে, সেই ঝোলাটা তিনি কাঁধে ক্রস করে পেঁচিয়ে নিয়েছেন। তো চারিদিকে একেবারে ফকফকা জ্যোৎস্না, মানে চাঁদের আলো তো ছেয়ে যাচ্ছে চারিদিক, পুরো গ্রাম পুরো জায়গা মনে হচ্ছে যে চাঁদের আলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ভরা জ্যোৎস্না চারপাশে। তো তারা বের হয়েছেন, হেঁটে চলে আসছেন। অনিলের মামার অনিল চলে আসছে এবং বোরহান মিয়া দেখলেন যে দূর থেকে আসছেন তারা। যাই হোক, একসাথে মিট করলেন তারা সবাই মিলে এবং হাঁটা ধরলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন এবং টুকিটাকি কথাবার্তা বলছে, দেখছে মামা বেশ গম্ভীর, মামার আজকে মুখে ওই দিনকার মতো সেই ফ্রেন্ডলি গল্প আর নাই। তিনি নিজের মতো হাঁটছেন, নিজের মতো কি বিড়বিড় করছেন বলছেন। তারা তিন বন্ধু পেছনে পেছনে আসছেন। ওই দিন তখন হালকা শীত পড়েছে, মানে শীত আসি ভাব, এরকম একটা অবস্থা, বেশ গায়ে কাটা দিচ্ছে। তো তাদের তিন বন্ধুই কিন্তু চাদর পরে আসছে গায়ে, এবং এই চাদরের উপর দিয়েও শীত লাগতেছে। অবাক লাগলো তাদের কাছে যে সেই মামার গায়ে কিন্তু কোনো এক্সট্রা কাপড় নাই, তিনি একটা কালো ফতুয়া কালো ধুতি পরে আছেন এবং গলার মাঝে অনেকগুলো এরকম মালা টালা লাগানো, এবং তার মাথার সেই জটা চুল কাঁধ বেয়ে নেমে গেছে, দাড়ি গোফের জঙ্গলের মধ্যেও বেশ জট মনে হচ্ছে এবং বেশ অন্যরকম লাগছে তাকে। এই প্রথম যেদিন দেখছিল বোরহানের কাছে সেরকম লাগতেছে না। যাই হোক, তিনি চললেন এবং হাঁটতে হাঁটতে তিনি সামনে আছেন এবং তারা তিন বন্ধু পেছনে। তারা যখন এই চাঁদের আলোতে কিন্তু সব দেখা যাচ্ছে, একেবারেই দেখা যাচ্ছে রাস্তাঘাট, মানে গ্রামের সব কিছু ফকফক, এমনকি মানে মূল রাস্তার পাশে দাঁড়ালে যে একটা বিস্তীর্ণ প্রান্তর পুরোটাই দেখা যাচ্ছে, চাঁদের আলো পুরো একেবারে ছেয়ে আছে চারিপাশে, এবং সেই নিচু অংশগুলোতে কুয়াশা ফিনফিনে হয়ে জমে আছে নিচের দিকে, সেই একেবারে মাটির কাছাকাছি। এবং দূরে দেখা যাচ্ছে টিলা, একেবারে দূরে টিলা, মানে পাহাড় টিলাগুলো একেবারে প্রান্ত ঘেঁষে, এবং তারও দূরে দেখা যাচ্ছে আরো বড় পাহাড়, মানে একটা জায়গায় টিলা পাহাড় আছে, তার থেকে আরো দূরে বড় বড় পাহাড় এবং দেখা যাচ্ছে, এবং সেই পাহাড়ের কাছাকাছি জায়গায় চাঁদের আলোকে ঢেকে দিচ্ছে মেঘ, মানে দেখা যাচ্ছে মেঘের খণ্ড ভেসে আছে, বিশাল অবস্থা। তো যাই হোক, মানে একটা অপার্থিব দৃশ্য, পুরোই অপার্থিব দৃশ্য মনে হচ্ছে, এবং সেই অপার্থিব দৃশ্যের মাঝ দিয়ে তারা হেঁটে চলছেন। হাঁটতে হাঁটতে চলে আসলো সেই জমিদার বাড়িতে ঢোকার সেই রাস্তা, সেই এক ফালি পাকা রাস্তা, সেটা ধরে হাঁটা শুরু করলো তারা। এটা ধরে যখন হাঁটছে তখন দেখলো যে অনিলের মামা ঘুম ঘুম শব্দে মন্ত্র পড়া শুরু করেছেন। তার গলা বেশ ভারী, কণ্ঠ বেশ ভারী, এবং সেই কণ্ঠ গুম গুম কণ্ঠে তিনি কিছু একটা পড়ছেন। একটা পর্যায়ে তার কণ্ঠ গম গম করে উঠছে, বেশ ভয়ঙ্কর লাগা শুরু করলো। মানে আসলে ভাবতে পারছে না, বোরহান মিয়ার কাছে বেশ অন্যরকম লাগতেছে, মানে সে মনে করলো আমরা কি কাজে আসছি, আসলেই এইটা কি আমরা যক্ষের ধন খুঁজতে যাচ্ছি নাকি ভূত খুঁজতে যাচ্ছি, একটু ভূত লাগতেছে আমার কাছে। যাই হোক, এরকম মন্ত্র পড়তে পড়তে একটা জায়গায় যখন চলে আসলেন তিনি, সেই জায়গাটা হচ্ছে তাদের সেই যে একটা পুকুরের মতো ছিল সেটা পার হয়ে আরও সামনে, দুই পাশে এখন গাছগাছালি জঙ্গলের মতো, এবং সামনে এক ফালি রাস্তা চলে গেছে। তারপরে যে একটা আঙিনাতে শেষ হয়েছে, একটা প্রাঙ্গণে শেষ হয়েছে, এবং সেই আঙিনা সোজা গেলেই মাঝখানে একটা ফোয়ারার মতো, সেই ফোয়ারাতে কোনো পানি নাই, কোনো ফোয়ারা, জলহীন ফোয়ারা, এবং সে ফোয়ারা মাঝখানে একটা মূর্তি
এরকম দাঁড়ায় আছে, মনে হচ্ছে ওইটার হাত থেকেই পানিটা ছিটকে পড়তো চারিপাশে, এখন নাই। এবং এটা তারা দেখছে আগে। আজকে ওই জায়গাটা চাঁদের আলোতে দেখে তাদের শরীরে কেমন একটা কাঁটা দিয়ে উঠলো, কারণ বাড়িটা পুরোপুরি অন্ধকার, পুরো ডার্ক একটা বিশাল জমিদার বাড়ি দেখা যাচ্ছে, মানে খা খা করতেছে। এবং এই অন্ধকার জায়গার চারিপাশে যে চাঁদের আলো পড়ছে সেটাতে সেই অঞ্চল, সেই জায়গাগুলো জ্বলতেছে পুরো চাঁদের আলোতে, মানে এই মূর্তিটা সহ ঝর্ণাটা সহ সব জল জল করতেছে। আর যেই জায়গাগুলো অন্ধকার সেগুলো মানে আলো নিকশকাল অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে আলোর চোখ মুখ এই অন্ধকার, এবং সেগুলো হাঁ করে আছে তাদের গিলে খাওয়ার জন্য, এরকম একটা পরিবেশ মনে হচ্ছে। এবং একই সাথে সেই অনিলের মামার সেই গমগমে কণ্ঠটা আরও অপার্থিব করে তুলছে চারিপাশে। তো ওইখানে আসার পর অনিলের মামা বলল যে দাঁড়াও, সবাইকে দাঁড়াতে বললেন হাত দিয়ে। তো তারা দাঁড়ায় গেল তিনজন। এর মধ্যে দেখলো যে অনিলের মামা তার ইসের থেকে, তার যে ঝোলার থেকে কিছু জিনিসপত্র বের করলো, মনে হলো যে কোনো কিছুর গুঁড়া হবে, মানে কিছু পাউডার টাইপের গুঁড়া, এবং তার সাথে একটা ম্যাচ। তো তিনি ফার্স্টে তার যে হাতে মশালের মতো একটা ছিল সেটার মাথায় ওই গুঁড়োগুলো ছিটাই দিলেন। ছিটাই দেওয়ার পর তাদের নাকে কিন্তু একটা ঘ্রাণ এসে লাগলো, কেমন জানি ঝাঁঝালো টাইপের, বাট সুগন্ধ, সেটা তারা রিলেট করতে পারছে না এটা কিসের গন্ধ। বোরহান মিয়াও পারছেন না, সাথে দুজনও বোঝা গেল যে তারা ইউজ টু নাই গন্ধের সাথে বা ঘ্রাণের সাথে। তারপর তিনি ওখানে আগুন জ্বালালেন। আগুন জ্বালানোর পর প্রথম পটপট করে একটা শব্দ হলো, মানে পটপট করে শব্দ হলো, এবং তারপর দেখা গেলো একসময় আগুন জ্বলে উঠলো, দাউ দাউ করে জ্বলে উঠলো, বেশ 1 হাতের মতো লম্বা ফ্লেম হয়ে গেছিল। সেটা আস্তে করে ছোট হলো, মানে ছোট ফ্লেম হলো, কিন্তু চলছে মশাল। তিনি ম্যাচটা ঢুকায় রেখে বললেন চলো সামনে যাই। সামনে হাঁটা শুরু করলেন, মশালটাকে আগে বাড়িয়ে ধরে তিনি হাঁটছেন। তো অনিল জিজ্ঞেস করছে তার মামাকে যে মামা এই মশাল এটা কিসের? বলে এটা প্রেত দৈত্য থেকে দূরে রাখবে, এই আলো যত দূর যাবে সেখানে ওদের জন্য সমস্যা তৈরি হবে, ওরা এই আলোর কাছে আসবে না, চলো আমরা যাই, সামনে যাই বলে সামনে যাচ্ছে। তো তিনি দেখছেন আলোগুলো যে পড়ছে, সেই যে আসলেও যে সেই ফোয়ারার উপর পড়ছে, মানে চাঁদের আলো তো তেমনি উদ্ভাসিত চারিদিকে, এবং ওটা সাদা পাথরের একটা মূর্তি, সেখানে এই আলোটা, লালচে আলোটা পড়ে কাঁপাকাঁপি করছে, কেমন জানি মনে হচ্ছে একটা মানে ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং হাঁটতে হাঁটতে তারা চলে গেল মূল বাড়ির দিকে। এই জীবনে এই জায়গায় কখনো বোরহান মিয়া পা দেন নাই, বা তার বন্ধুরা পা দেয়নি, এই ফার্স্ট টাইম তারা চলে আসলো একেবারে সেই জমিদার বাড়ির একেবারে এন্ট্রান্সের কাছে। এখানে এসে জানি কেমন জানি শরীরে কাঁপুনি ধরে গেল বোরহান মিয়ার। তিনি বুঝতেছেন যে কেমন জানি ব্যাপারটা ভয়ের একটা জিনিস। সিঁড়িগুলো চাঁদের আলোতে উদ্ভাসিত হয়ে গেছে, যেখানে পিলার আছে সেই পিলারের জায়গাগুলো ছায়া পড়ছে, আর এই ছায়ার মাঝেই আগুনের যেই জলজলে লালচে আলোটা সেটা নাচানাচি করতেছে। এইভাবে করতে করতে আস্তে আস্তে তারা সিঁড়ি পেয়ে উঠলো, বেশ অনেকগুলো স্টেপ। উঠতে উঠতে উঠে আসলো একেবারে সামনের যে বারান্দা, সেখানে কেমন জানি একটা গা ছমছম করা পরিবেশ। এবং এইখানে অন্ধকারের মধ্যে আলোটা মোটামুটি একটা গোলক এলাকা, মানে গোল করে তাদের চারিদিকে পড়ে আছে, এবং এই গোল আলো, লালচে আলোর জায়গাটা কাঁপাকাঁপি করতেছে, যেহেতু আগুনের শিখা কাঁপতেছে। হাঁটতে হাঁটতে মূল দরজার দিকে চলে আসলো তারা। দরজার দিকে এসে দরজাটা যখন ঠেলা দিল, বড় একটা দরজা, এবং সেটার মধ্যে কোনো তালা নাই, দরজা তখন ধাক্কা দিল, দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। খুব অবাক লাগলো তাদের কাছে, এবং মানে তিনজন বন্ধুর কাছেই, মানে বোরহান মিয়া তার বন্ধুদের কাছেও অবাক লাগলো, অনিল এবং দবিরের কাছে, যে এতদিন আমরা আসছি, এই দরজা কি কোন হেলে নাই বাতাসে বা কিছুতে, বা আমরা তো এই প্রাঙ্গণের কাছ দিয়ে চলে গেছি এখানে, এবং বা আমরা তো এখন নাই, কেউ কি দরজা খোলার চেষ্টা করেনি, কোনো মানুষই কি এখানে আসে না, বা এরকম ধাক্কা দেওয়ার সাথে সাথে খুলে গেল দরজাটা। খুবই অবাক করা কাণ্ড। তারা দেখতেছেন কেমন জানি একটা ভেতরে মানে হলো পরিবেশ। ভেতরে হেঁটে ঢুকলেন অনিলের মামা, এবং তাদেরকে জাস্ট ইশারা করলেন, তারাও হেঁটে ঢুকলো। কেমন জানি একটা ঠান্ডা ভাব, ঠান্ডা তো বাইরে আছে, এখানে আরো বেশি ঠান্ডাটা অন্যরকম। এবং এইখানে কিন্তু অন্য কোনো আলো নাই। দেখতেছে ঘরের শেষ প্রান্তের দিকে, মানে এটা একটা বড় লিভিং রুমের মতো, হ্যাঁ লিভিং রুমের মতো বিশাল জায়গা, এবং তার শেষ প্রান্তের দিকে 2টা সিঁড়ি বেঁকে উঠে গেছে উপর দিকে। এবং এই যে মশালের আলো যতটুকু পড়তে সেই জায়গাটা মানে এই আগুনের লালচে আলোতে দেখা যাচ্ছে যে কোষ্টি পাথরের মেঝেটা হচ্ছে কোষ্টি পাথরের, এবং আলো কেমন যেন চকচক করতেছে, এবং যেখানে ধুলো জমে ধূসরিত হয়ে যাওয়ার কথা ওই জায়গাটা পরিচ্ছন্ন, বেশ পরিচ্ছন্ন। অবাক করা কাণ্ড। শেষ মাথায় যে সিঁড়ি 2টা বেঁকে উঠছে, তার উপরে একেবারে শেষ মাথায় 2টো জানালা আছে, এবং জানালার শাঁসি দিয়ে আলো এসে পড়তেছে ওই জায়গায় চাঁদের আলোটা পড়ছে, এবং এমনভাবে চাঁদের আলোটা পড়ছে মনে হচ্ছে 2 পাশে আলো, মাঝখানে অন্ধকারে কিছু একটা দাঁড়ায় আছে, এরকম একটা ব্যাপার। খুব একটা মানে অন্যরকম পরিবেশ, মানে গায়ে কাটা দেওয়ার মতো। নিজের অজান্তে অনিলরা 3 বন্ধু কাছাকাছি হয়ে আসলো 3জনের, এবং মামার সাথে ওরা শুরু করলো। তো তার মামা দেখলো
হাঁটতে হাঁটতে চলে আসলো 2 সিঁড়ির মধ্যবর্তী এলাকায়, যেখানে সিঁড়িটা 2টা এসে বেঁকে নামছে। সেখানে দাঁড়িয়ে তিনি দাঁড়ায় গেলেন। তারপর তিনি কিছু একটা পড়তেছেন বিড়বিড় করে, এবং হালকা শব্দ শুনতে পাচ্ছেন। শব্দ শুনে তিনি মশালটাকে একবার ডানে ধরলেন, একবার বাঁয়ে ধরলেন, মানে ডানে বাঁয়ে কিছু একটা হিসাব বা কিছু একটা তার মন্ত্রের অংশ বা রিচুয়ালের অংশ তিনি করলেন। ডানে বামে করতে করতে বাঁ দিকে হাঁটা ধরলেন তিনি, এবং তাকে ফলো করে 3 বন্ধু এবং হেঁটে চলছে। তারা নিজেদের মধ্যে দূরত্ব একদম কমে ফেলছে, মানে কাছাকাছি হাত ধরে হাঁটার মতো অবস্থা। তাদের ভয় লাগতেছে, এবং তার মামার সাথেও তাদের দূরত্বটা কিছুটা কমায় রাখছে, কারণ তারা ভয় পাচ্ছে। মনে হচ্ছে যে আলোর বাইরে গেলে কোনো সমস্যা হবে তাদের, এরকম মনে জিনিসটা মানে ভেতরের ফিলিংসটা এরকম যে আলোর বাইরে যে থাকবে তাকে হঠাৎ করে কেউ ধরে চলে নিয়ে যাবে, এরকম একটা ফিল হচ্ছে তাদের মধ্যে। তো 3 জন সেই মামাকে ফলো করে করে সিঁড়িতে ওঠা শুরু করলো। সিঁড়িটা বেশ পরিচ্ছন্ন, খুবই অবাক করা কাণ্ড। এবং বোরহান মিয়া ভাবতেছেন যে এই সিঁড়ি পরিষ্কার করে কে? অবাক কাণ্ড, মানে পাথরের সিঁড়ি এরকম উঠে গেছে বাঁকা, এবং এটা পরিচ্ছন্ন সিঁড়ি। আমি তো ভাবছি না এখানে ধুলো ময়লা পড়ে থাকবে পুরো সব জায়গায়। তো হাঁটতে হাঁটতে তারা উঠছে, সিঁড়ি বেঁকে উঠছে উপরে, ঠিক যেখানে চাঁদের আলো এসে পড়ছে ওই জায়গায় তারা সবাই পৌঁছালো। পৌঁছানোর সাথে সাথে তারা শব্দ পেল, পায়ের মধ্যে মল পরা কোনো মেয়ে মানুষ বা পুরুষ মানুষ যেই হোক, মানে মল পরা কেউ যদি দৌড় দিয়ে যায়, খুব দ্রুত দৌড় দেয় যে শব্দটা হবে, সেরকম একটা শব্দ। মানে কেউ দৌড় দিয়ে মল পরা, মল নুপুর না কিন্তু মল, মানে অনেকগুলো ঘুঙুর যেখানে আছে, মানে মনে হলো ছিক 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 করে দ্রুত কেউ চলে গেল এখান দিয়ে। সাথে তাদের সবার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, কারণ তারা কিন্তু এখানকার মিথ জানে যে এখানে এক নর্তকী ঘুরে বেড়ায়, সেই নর্তকীকে এখানে বলি দেওয়া হয়েছিল। খুবই ভয় পেয়ে যায় তারা, তাদের সারা শরীর মানে কাঁপতেছে 3 বন্ধুর। তা পারলে তারা মামাকে বলে চলুন চলে যাই, এই একটা ঘুঙুর শব্দ শুনেই তাদের এরকম লাগছে। যাই হোক, তার মামা কোনো কথা না বলে সামনে এগিয়ে গেল। তিনি চলে গেলেন একেবারে মাঝখানে, সে রেলিং দেওয়া জায়গার মাঝখানে। তারা দ্রুত মামার সাথে যখন দাঁড়ালেন, তো দেখলেন যে মামা নিচের দিকে তাকাইছেন। তার মামা ফিসফিস করে বলল, শুনছিস? তিনি অনিলকে বললেন, শুনছিস? একেবারে তুমি থেকে তুইতে নেমে আসে। তিনি কিন্তু নর্মালি তুমি করে বলতো যে অনিলকে বলে, শুনছিস? অনিল বলে, জি। বলে যে আচ্ছা, এখানে ঘটনা আছে। বলে তিনি পেছনে, তার ঠিক পেছনে একটা দরজা ছিল, ওই দরজার দিকে না, দরজাটা বন্ধ করা। তো প্রথমে তিনি হাত দিয়ে চাপ দিলেন, দেখলো যে দরজাটা খুলছে না। তো তিনি দরজায় কান পাতলেন। কান পাতার কিছুক্ষণ পরে তিনি কানটা উঠায় নিয়ে তিনি ফিস 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 কি বলছেন, দরজার দিকে মুখ নিয়ে কিছু একটা বলে, মনে হচ্ছে যে কারোর সাথে কমিউনিকেট করছেন দরজার ওই পাশে। আস্তে করে খুব আশ্চর্যজনকভাবে দরজাটা ক্যাট করে, মনে হলো কেউ লক খুলে দিলে যেরকম, সেরকম ক্যাট করে সরে গেল দরজার পাল্লা কিছুটা। এবং তার মামা ওই যে মন্ত্র পড়তে পড়তে ধাক্কা দিয়ে দরজাটা খুললেন। এবং দরজা কিন্তু সেই পুরনো, সে ক্যাচ করে শব্দ করেই খুলছে দরজা। ভেতরে অন্ধকার। তিনি আলো মারলেন, আলো মেরে ভেতরে ঢুকলেন। তো তারা দেখলো যে একটা ঘর, বেশ বড় ঘর, এবং সেই ঘরের মাঝখানে বেশ একটা ফাঁকা জায়গা, ওই পাশে শেষ মাথায় একটা বিশাল পালঙ্ক, এবং এটা প্রায় দোতলার সমান উচ্চ, সিঁড়ি দিয়ে পালঙ্কে উঠতে হয় এরকম একটা পালঙ্ক। এবং তার চারিপাশে বিভিন্ন রকম আসন, মানে বসার জন্য, মানে সোফা টাইপের আর কি, সময় তৈরি করা, অন্যরকম একটা মানে পরিবেশ ভেতরে। তো ভেতরে ঢুকলেন, ঢুকে তিনি এই দরজাটাকে আটকে দিলেন, 2 হাত দিয়ে আটকায় দিলেন, দিয়ে বললেন যে এখন আমার এখানে কিছু সাধনা করতে হবে, তোমরা বসো, মশালকে কিছুক্ষণ নিভিয়ে দেবো। খুব ভয় পেয়ে গেল তারা, ওই বোরহানরা খুব ভয় পেয়ে গেছে। বলে তোমরা ভয় পেও না, কাছাকাছি বসো, তোমাদেরকে আমি মন্ত্র পড়ে ফুদিয়ে দিব, সমস্যা নাই। তো তারা 3 জন, বোরহান, অনিল এবং তার বন্ধু ভতি, 3 জন কাছাকাছি বসলেন। তার মামা তাদের থেকে বেশ খানিকটা ফাঁক রেখে, মানে বেশ খানিকটা গ্যাপ দিয়ে দরজার কাছাকাছি বসলেন। মশাল কিন্তু তিনি তখনও জ্বালিয়ে রেখেছেন। হঠাৎ করে তিনি কেমন হাতটা নামিয়ে এলেন মশালের আগুনের উপর, মনে হলো তার হাত পুড়ে যাবে, ভয় পেয়েছিলেন তারা। দেখলো যে না, আগুনটা হাতটা পুড়ে নাই, মশালটা নিভে গেল। একেবারে ঘুরঘুরটি অন্ধকার ঘরের মধ্যে, অন্যরকম একটা পরিবেশ। হঠাৎ করে শুনলেন সে মামার মন্ত্র পড়া, এবং সেই আগের মন্ত্র গম গম শব্দ বলছে। একটা জায়গায় তার কণ্ঠ গম গম হয়ে উঠতেছে, মানে একটা সুরেলার শব্দে যাচ্ছে, চেইনের মতো একটা লয়ে যাচ্ছে, তারপর হঠাৎ গম গম করে উঠতেছে। এবং 3 বন্ধু প্রচন্ড ভয় পেয়েছেন, একজন একজনকে ধরে চুপচাপ বসে আছে। হঠাৎ করে তারা শব্দ শুনলেন, সেই মলের শব্দ। সামনের সেই দরজা, মামা যেই দরজা আগলে বসে আছেন তার বাইরে এসে থামলো। মনে হলো সিঁড়ি দিয়ে কেউ উঠে মল পড়া এসে দরজার ওপারে থামছে, মানে দরজার ওপাশে। এবং সেই যে যখন শব্দ হলো মল পড়া, সেই শব্দটা এসে দরজার ওপাশে থামছে, সেই সময় তার মামার সেই মন্ত্রটাও থেমে গেল। কিছুক্ষণ একদম ভয়ঙ্কর নিস্তব্ধতা চারিদিকে, মানে যে সহ্য করার মতো না। তারপরে হঠাৎ করে তার মামা খুব
অন্যভাবে, মানে এটা সংস্কৃতিতে মনে হচ্ছে, মানে যেটা বুঝতে পারেনি বোরহান মিয়াও বুঝতে পারেনি, অনিলও না, এবং ইও না, দবিরও না, তিনি কেউ বুঝে নেই। শুনলো যে তার মামা কিছু একটা প্রশ্ন করছেন এরকম ভাষায়। তারা ভয়ঙ্কর ভাবে শুনলেন ওই পাশ থেকে কিছু একটা উত্তর আসলো ঠিক একই রকম ভাষায়, ফ্যাস ফ্যাসে নারী কণ্ঠে সংস্কৃত ভাষায় কেউ একটা উত্তর দিল। এবং এত ভয় লাগলো তাদের তিনজনে যে তারা মনে হচ্ছে যে একেবারে ওইখানে তারা বেহুশ হয়ে যাওয়া, মাটির নিচে সেজে যাবে, এরকম একটা অবস্থা তাদের। তারা শুনলো যে এরকম সংস্কৃত ভাষায় ফ্যাস ফ্যাসে নারী কণ্ঠে, নারী কণ্ঠ কীভাবে বুঝলো? কারণ সেই ফ্যাস ফ্যাসে কণ্ঠের শেষ দিকে কেমন একটা নারী কণ্ঠর মতো একটা ভাব আছে, এটা বোঝা যায়। এবং তার মামা দেখলেন, চুপ করে থাকলো। তারপর তিনি আবার প্রশ্ন করলেন কিছু একটা, আবার একটা উত্তর আসলো। এবং তারপর মনে হলো ঠিক সেই ফ্যাস ফ্যাসে কণ্ঠটা একটা হাসির মতো শব্দ করলো এবং শেষে একটা নিঃশ্বাস ছাড়লো। বেশ ভয়ের ব্যাপার কিন্তু। তো তারপরে তার মামা আস্তে করে আবার সেই ম্যাচের কাঠির শব্দ শুনলো তারা তিনজন, বুঝলো যে মশালটা জ্বালানো হয়েছে। হঠাৎ করে অন্ধকার থেকে আলো আসাতে তাদের কাছে জানি কেমন লাগলো, মানে চোখে ধাঁধা লেগে গেল কয়েক সেকেন্ড। তখন তার মামা বললেন, আসো, আমি সন্ধান জানি, চলো চলো বলে তিনি উঠে দাঁড়ালেন। ওরা তিনজন, বোরহান এবং তার বন্ধু দুজন উঠে দাঁড়ালেন, উঠে মামাকে ফলো করলেন। মামা দরজা খুলে ফেললো এবং এইবার দরজা খোলার পরে বোরহান মিয়ারা এতটা ভয় পাচ্ছিল, মামার সাথে আর বেরোতে ইচ্ছা করছিল না এই কণ্ঠ আর পায়ের শব্দের জন্য। প্রচন্ড রকমের ভয় করছিল তাদের। কিন্তু দেখলো মামা বেরিয়ে গেছে, ঘর অন্ধকার, তাদের দ্রুত বের হয়ে গেল মামার পেছনে পেছনে এবং সেই মামাকে ফলো করে করে তারা যাচ্ছেন। মামা বাঁ দিকের সিঁড়িতে উঠেছিল, ডান দিকে সিঁড়ি দিয়ে নামছে। এবং এইবার মামাও জানি কেমন একটু ভয় পাচ্ছে, বোঝা যাচ্ছে যে তিনি একেবারে দেয়াল ঘেঁষে ঘেঁষে নামছেন। তো তারা যখন নাকি নেমে গেল সিঁড়ি দিয়ে, তাদের কাছে মনে হলো আবার নুপুরের শব্দ শুনলো ঠিক সিঁড়ির ওপরে। তো যাই হোক, প্রচণ্ড ভয়ে একজন একজনের কাছে আসা ছাড়া কোনো উপায় নেই তাদের। তারা তাই করলো এবং তারা মামার পেছনে পেছনে হাঁটা শুরু করলো। তো মামা বেরিয়ে যাচ্ছেন বাইরের দিকে সেই খোলা দরজা দিয়ে। তো এসে মূল ফটকের কাছে এসে তিনি দাঁড়ালেন কিছুক্ষণ, তারপর আস্তে করে বেরিয়ে গেলেন। তো তারা তিনজনে বেরিয়ে আসছেন, চাঁদের আলো আবার বাইরে, কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে মানে বুকের মধ্যে কিছুটা প্রাণ ফিরে আসছে। বোরহান মিয়ার কাছে মনে হচ্ছে যে এই বদ্ধ জায়গা থেকে, ভুতুড়ে জায়গার থেকে বেরো আসছে, একটা প্রাণ ফিরে আসছে। তো তিনজনে হেঁটে বেরোলো ওইখানে এবং হেঁটে তার মামা হাঁটা ধরলো বাঁ দিক ধরে, সেখানে হেঁটে যাচ্ছে এবং তার মামাকে ফলো করে করে তিনি যাচ্ছেন। সেই একই রকম মশালের আলো হালকা আঁকিবুকি হয়ে পড়ছে চারিদিকে, চাঁদের আলোর মাছ দিয়ে আগুনের আলো এগিয়ে যাচ্ছে সামনে। অনেক দূর এগিয়ে আসছে তারা। সামনে আসার পরে চোখে পড়লো তাদের বিশাল সেই দিঘি, একেবারে মানে স্তব্ধ, চারিপাশে কিছু নাই। দিঘির চারিপাশে গাছগাছালি এবং এই ঠান্ডার মধ্যে দিয়ে হালকা হালকা বাতাস বইছে, দিঘির পাড়ের গাছগুলোর পাতা হালকা হালকা নড়ছে। এবং দিঘির একেবারে কাছে এসে তারা থামলো, দেখলো যে অসাধারণ এক রাজকীয় ঘাট সেই দিঘির, মানে সেই ঘাটটা একেবারে এরকম পাথর দিয়ে তৈরি করা, নিচে নেমে গেছে, দুই পাশে সুন্দর মূর্তি বানানো এবং একেবারে নেমে গেছে, ঝকঝক করছে সেই ঘাট চাঁদের আলোতে, মানে লিটারালি মনে হচ্ছে যে আলো ছড়াচ্ছে এরকম একটা অবস্থা। তো মানে অবাক লাগলো, মানে কখনো এইভাবে করে ভাবেন নাই তারা তিন বন্ধুর, কেউই ভাবে নাই যে জায়গাটা এত সুন্দর। বোরহান মিয়া চিন্তা করতেছে যে এরকম জায়গা যদি আমি আগে চিন্তা করতাম, আমরা তো ভিতরে এসে বসে বিকাল কাটাতাম। এই জায়গায় এত সুন্দর জায়গা, বিকালে সময় কাটানোর জন্য তো অন্যরকম, আর আমার জীবনে এরকম দেখিনি, এত সুন্দর। তো যাই হোক, মামা আর কোনো কথা না বলে আস্তে আস্তে সেই ঘাটের কাছে যাচ্ছেন। তো ঘাটের কাছে যেতে যেয়েই তারা দেখলেন সেই ঘাটের বাঁ পাশে, মানে যেখানে গিয়ে মানে ঘাটের সিঁড়ি নেমে গেছে প্রথম যে স্টেপগুলো, তারপরে ল্যান্ডিংয়ের কাছে বাঁ পাশে মাটিতে একটু দূরে যে বিশাল গাছ রয়েছে একটা, এই গাছটা তারা এতক্ষণ পাতা খেয়াল করছে, গাছটাকে খেয়াল করেনি, মূল গাছটাকে তারা খেয়াল করলো। গাছের পুরো মানে শেকড় বাকড় নেমে গেছে পানির ভেতরে এবং ঝুড়িগুলো পানিতে পড়ছে অনেকখানি। এবং ওই জায়গাতেই তার মামা ইশারা করতেছে নামতে হবে। তো তিন বন্ধু একটু ভয় পেল যে মানে কেমনে কি, এখানে কেমনে নামবো। মামা জাস্ট ইশারা করলো, আসো। তো তিনজনে হেঁটে ওই সিঁড়ি দিয়ে, বোরহান মিয়ার কিন্তু মূল ভালো লাগছে এই ঘাটটাকে দেখতেই। সে তাকায় সিঁড়ির দিকে, এই পানির দিকে, পানি টলমল করছে, চাঁদের আলো পড়ে চমকাচ্ছে পানি। কিন্তু তার মামা মূল তার যে ফোকাস সেটা হচ্ছে ওই মাঝখান দিয়ে ওই পাশে যাওয়ার রাস্তাটার দিকে, মানে রাস্তা তো নাই, একটা ছোট্ট রেলিংয়ের মতো ওইটা পার হয়ে ওই মাটিতে নামতে হবে। যাই হোক, একসময় দেখলো যে তার মামা, অনিলের মামা, সেই জায়গায় ওই সিঁড়ির ওখান থেকে ক্রস করে নেমে গেল মাটির ভেতরে এবং ইশারা করলো। তো তিনজনই নামলো, প্রথমে অনিল গেল এবং তারপরেই বোরহান মিয়ার পালা, সেও গেল, বন্ধু হয়ে গেল। তিনজনে ওই মাটিতে নেমে হেঁটে হেঁটে গাছের জায়গায় যাচ্ছে, গাছের মানে মূল কাণ্ডের কাছে যাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু অন্ধকার। হাতের এই মশালের আলো যেখানে পড়তেছে ওই জায়গাটা আলোকিত হচ্ছে, আর বাকি জায়গায় চাঁদের আলো গাছের একটা ছায়া তৈরি করছে ওই জায়গায়।
তো যখন একেবারে গাছের কাছে চলে আসছে, তার মামা হাত দিয়ে ইশারা করলেন তাদেরকে চুপ করে থাকতে। হঠাৎ করে তার মামা দেখালেন হাত দিয়ে, দেখলো যে দূরে থেকে হেঁটে একটা কালো, বেশ কুচকুচে কালো একটা লেপার্ড, মানে একটা লেপার্ড বলতে যেটা বলে চিতাবাঘ আর কি, একটা হেঁটে আসছে বেশ হেলে দুলে এসে, মানে এতে দেখে তো আসলে বোরহান মিয়ার একদম মানে কলিজা একদম নাই, মানে সে ভয়ে একদম চুপসায় গেছে। একটা লেপার্ড হেঁটে আসছে, এসে একদম ঘাটের ওখানে থামলো, থেমে ওই যে যেখানে নাকি মূল সিঁড়ি শুরু হয়েছে সেখানে থামলো, তারপর তাদের দিকে তাকালো। মনে হচ্ছে এই চাঁদের আলোতে তার চোখ দুটো মানে টর্চ লাইটের মতো জ্বলতেছে, এরকম একটা অবস্থা। এবং বোঝা যাচ্ছে মুখ হাঁ করলো, পুরো সাদা সদন্ত দেখা যাচ্ছে চাঁদের আলোতে, মানে ভয়ঙ্কর বেশ। এবং সেই লেপারটা আস্তে আস্তে হেঁটে নেমে একেবারে তারা যেখান থেকে সেই মাটির অংশে নামছে সেই জায়গায় এসে দাঁড়ালো। তো সেই জায়গায় এসে যে দাঁড়াইছে, তার দাঁড়ানোর ভঙ্গিটা খুব একটা ভালো না। তো তখনই অনিলের মামা তাদেরকে টেনে কাছে নিয়ে আসলো এবং সে একটা মন্ত্র পড়া শুরু করলো। তো মনে হলো সেই মন্ত্রের শব্দে লেপারটা যেই একটা ভঙ্গিমায় দাঁড়িয়েছিল সেটা চেঞ্জ করে ফেললো। সে চুপচাপ বসে পড়লো, বিড়াল যেরকম বসে থাকে কোথাও। এবং তার মামা সাথে সাথে সেখানে তার সেই মশালের লাঠিটা দিয়েই সেই জায়গায় একটা সার্কেল করলো এরকম, এবং তার হাতে থাকা যে তার ওই যে ঝুলির থেকে সেই পাউডারের মতো বের করে চারিদিকে ছড়াই দিল সার্কেল করে। এবং তাদেরকে বললো মন্ত্র থামিয়ে যে এখান থেকে বেরোনো যাবে না, এটা কিন্তু প্রোটেকশন, আর আমি একা বেরোবো, তোমরা বেরোবা না, তোমরা তিনজন এখানেই থাকো। তো তার মামা তারপর আস্তে আস্তে মন্ত্র পড়তে পড়তে এক সময় তিনি নিজে বেরিয়ে গেলেন সেই মশাল হাতে। তো দেখলেন তার ঝোলার মধ্যে একটা ছোট্ট এরকম একটা শাবলের মতো আছে, খুব বড় না, ছোট কিছু। তিনি একটা জায়গায় যে সে গাছের গোড়ার একটা জায়গায় তিনি খোঁচা দিলেন, এবং খোঁচা দিতে তারপর তিনি ওই জায়গাটা মশালটা হাতে ধরে আরেক হাত দিয়ে খোঁচাচ্ছেন ভালো মতন, মাটি কিছুটা উঠে আসছে। একই সাথে তিনি মন্ত্র পড়ছেন। আর বোরহান মিয়াদের মূল নজর হচ্ছে সেই লেপারটার দিকে, এবং লেপারটা নড়ছে না, কুচকুচে কালো তার শরীরের, চকচকে ভেলভেটের মতো তার শরীর, এবং সেখানে চাঁদের আলো পড়ে চমকাচ্ছে। তো তিনি এরকম খোঁচাতে এক সময় তারা শব্দ পেল, মন হলো মেটাল টু মেটাল কিছু একটা সংঘর্ষ হচ্ছে, মানে বাড়ি লাগতেছে, মেটালের সাথে মেটাল বাড়ি লাগলে যেরকম সেরকম একটা শব্দ হচ্ছে দিক থেকে। তো বোরহান মিয়ারা এখন মানে কনফিউজড, লেপার্ডের দিকে তাকাবে না মামার দিকে তাকাবে, কিন্তু তাকালেন মামার দিকে, দেখলেন যে মামা মশালটা রেখে দিয়েছে পাশে রেখে তিনি মানে এরকম একটা উঁচু জায়গার মধ্যে মাথাটা রাখছে যেখানে আগুনটা জ্বলতেছে সেটা, আর তিনি দুই হাতে সেই ছোট্ট শাবল দিয়ে খুঁড়তে তিনি দেখলেন যে মাটি সরাই ফেলছেন অনেক, এবং তিনি একবার দুই হাত ঢুকাই দিলেন সেই খোড়লের মধ্যে যেখানে তিনি হাত দিয়েছেন। সেখান থেকে তিনি টেনে হিঁচড়ে অনেক কষ্টে বাঁকা হয়ে যাচ্ছেন, এরকম মানে টানতেছেন, প্রাণপণ শক্তিতে টানতেছেন। এবং এক সময় তিনি দেখলেন উঁচা করে বের করলেন একটা কলস, এবং এই কলসটা এই মশালের আলোয় ছিলিক মেরে উঠলো, মনে হচ্ছে এই কলসটাই স্বর্ণের। মানে বোরহান মিয়ার কাছে অবাক লাগলো, তার চোখ বড় বড় হয়ে গেছে। সে একই সাথে খুব দ্রুত ওই লেপারটার দিকে তাকালো, দেখলো লেপারটা এখনো সেখানে বসা, তার চোখ জলজল করতে, সে তাকায় আসছে তাদের দিকে। তো তার মামা সেই কলসটা বের করে আনলো, এনে সে তাদেরকে হাত দিয়ে দেখাচ্ছে এরকম চুপ, মুখের কাছে হাত দিয়ে দেখাচ্ছে চুপ। তারপর তিনি এক হাতে মশাল নিয়ে তিনি হেঁটে হেঁটে চলে আসলেন সার্কেলের ভেতরে, মশালটা তাদের একজনের হাতে ধরিয়ে দিয়ে তিনি কলসের মুখের যেই জায়গাটা সেই জায়গায় দেখলেন একটা পাত্র দিয়ে সিল করা, পাত্রটা একটা পিরিচের মতো, এই পিরিচ যেরকম থাকে যে পিরিচের মতো একটা পাত্র দিয়ে সিল করা, এবং তার পাশে কোনো কিছু দিয়ে মানে মনে হচ্ছে অনেকটা মোম লেপে যেভাবে আটকায় দেয় সেভাবে আটকানো। তিনি তার সেই থলের ভিতর থেকে একটা ছোট্ট ছেনির মতো বের করে সেই জায়গা বাড়ি দিয়ে ছোটানো শুরু করলেন সে সিলটা। এবং তিনি যখন নাকি সেই জায়গার সিল ভেঙে ফেলছেন তখন তিনি চুপচাপ তাদেরকে বললেন, মানে ইশারা করলেন কোনো রকম শব্দ যাতে না করে। তিনি আবার একটা মন্ত্র পড়তে সিলটাকে টেনে খুলে ফেলেন, এবং একটা শব্দ করে, উদ্ভট শব্দ করে সিলটা খুলে গেল। সেখানে তারা তিনজনই মশালের আলোতে দেখলো, মানে তিনি যখন কলসিটা বাঁকা করছেন এটার ভেতরে বিভিন্ন রকম স্বর্ণালঙ্কার, এবং ঝকঝক করতে চিলিক মারতেছে, এই মশালের আলোতে চিলিক দিচ্ছে, ভিতরে মনে হচ্ছে ঠেসে ঢুকানো স্বর্ণালঙ্কার। মানে কোনটা কি সেটা বোঝা হচ্ছে না, কোনোটা গলার হার, কোনোটা মালা, কোনোটা চকচক, মানে বিভিন্ন রকমের স্বর্ণালঙ্কার। চোখে যতটুকু পড়ছে বোরহান মিয়ার, তার মধ্যে তিনি দেখছেন গলার হার টাইপের, আংটি টাইপের এরকম জিনিসপত্র ঠাসা, ভেতরে একদম ঠাসা। সেটা তিনি দেখায় তিনি তাড়াতাড়ি আবার মাথাটা আটকায় দিলেন, এবং যেই পেরিসটা থেকে বের করছে সেটাও কোনো প্রেশাস মেটাল, কারণ সেটা যেটা যে সিল করা ছিল করলেন। এতক্ষণ উত্তেজনায় তারা আর ওদিকে সিঁড়ির দিকে তাকায় নাই, একটু পরে সিঁড়ির দিকে তাকায় দেখলো সেখানে সেই লেপারটা নাই, মানে সে চারিদিক ফাঁকা। তো
অনিলের মাও বললো তাদেরকে, তখন মুখ খুললেন তিনি, বললেন যে এখন আমাদেরকে যেতে হবে, এটাকে উঁচা করতে হবে। এবং এটা তিনি দায়িত্ব দিলেন অনিল এবং দবিরকে। তিনি নিজে মশাল নিলেন এবং তিনি বললেন বোরহানকে তার পেছনে থাকতে। তিনি সামনে মশাল হাতে, মাঝখানে তারা দুইজন কলসিটা ধরছে, এবং পেছনে তিনি বললেন বোরহানকে থাকতে। আর বোরহানকে তিনি বললেন যে তুমি যখন পেছনে থাকবা তুমি কিন্তু কোনো মতেই পেছন ফিরে তাকাবা না, তোমার পিছনে যেই ডাক দিক, যেরকম হুঙ্কার দিক, যাই করুক, পেছনে তুমি তাকাবা না, তুমি কিন্তু সামনের দিক তাকা থাকবা, তোমার দৃষ্টি থাকবে ওদের দুজনের দিকে, আর তোমরা দুজন আমাকে ফলো করে আসবা। বলে তিনি হাঁটা দিলেন এবং তিনজনই হাঁটা দিল তার পেছনে পেছনে। হেঁটে যাচ্ছে তিনি, প্রথম গিয়ে সিঁড়িটা ক্রস করলেন এবং মনে হলো যে কিছুটা তিনি ভীত, তিনি একটু ভয় পাচ্ছেন। অনিলের মামা বেশ ভীত হয়ে গেছেন, তিনি এদিক ওদিক একটু তাকাচ্ছেন, তারপর তিনি মন্ত্র পড়তে পড়তে হাঁটা দিচ্ছেন। হাঁটতে হাঁটতে তারা উঠে আসলো, মূল সেই ঘাট থেকে উপর উঠে আসলো, এবং কেন জানি বোরহানের মনে হচ্ছিল যে তার পেছনে কেউ ফলো করে আসছে। তো তিনি ভয় পাচ্ছিলেন, বোরহান বারবার মনে করছিলেন যে তার পেছনে কি সেই লেপার্ডটা আছে নাকি। তার সারা শরীর মানে হিম হয়ে যাচ্ছিল ভয় বারবার, কারণ কি সে সবার পিছনে। তো ভয়ে সে একদম কাছে আসছিল তার দুই বন্ধুর কাছে, এবং বারবার সে চেষ্টা করলেন বোরহান ফিস ফিস করে অনিলকে বলতে যে আমার ভয় লাগতেছে। তো অনিল বলল যে পিছনে তাকাস না, সামনে তাকা, বলে মানে কাছাকাছি থাকতে বললো, এবং তারা হেঁটে যাচ্ছে। তো অনিল এক সময় তার মামাকে জিজ্ঞেস করলো, তারা হেঁটে সামনে যাচ্ছে, তার মামা ডানে মামা তাকাচ্ছে, জিজ্ঞেস করলো মামা কার সাথে কথা বলছিল, ওখানে কি ছিল? বলে চুপ, কথা বলিস না। বলে না না, কার সাথে, এখানে কি কোনো মানে প্রেত আছে? বলে আছে, এখানে রাক্ষসী আছে, এই রাক্ষসী এখানকার সবকিছু দেখাশোনা করে, সবকিছু এখানে রাক্ষসীর আন্ডারে থাকে। তো বলে তোমাকে কি বলছে? বলছে এটা নিয়ে যেতে বলছে। বলে আর কিছু? বলে যে না, তুই চল, যেতে যাচ্ছে। তো আর তাকে বললো তার মামা, যাই তুই কম কথা বলিস, আর একটু পরে সামনে যে কলসিটা তোর হাতে নিবি একা, আর ওদের দুইজনকে বলবি পেছনে পাহারা দিতে। তো অনিল বললো কেন? বলে যে না, তুই একটু পরে যে নিজে হাতে নিয়ে নিবি এটা, বলে হাঁটতেছে। তো অনিলের কাছে একটু মানে জিনিসটা কেমন, তার মামার কথাটা তার কাছে পছন্দ হয়নি, সে মানে বেশ কপাল কুচকায় ফেললো। তো তার মামা যাচ্ছে মশাল ফেলে সামনে, হঠাৎ তারা দেখলো সেই মানে সেই যে মূর্তি ছিল, যেই ওটার কাছাকাছি যখন চলে আসছে, সেই মূর্তির কাছে ওই লেপার্ডটা বসা, যে লেপার্ডটা এতক্ষণ ওখানে ছিল। এবং খুবই আশ্চর্যজনকভাবে তাদের চোখের সামনে লেপার্ডটা মনে হলো একটা ধোঁয়াশাভাবে তার শেপ পরিবর্তন করে ফেললো, এবং শেপটা পরিবর্তন করে সেটা একটা কাইন্ড অফ আলখাল্লা পরা একটা মানুষ সে পরিণত হলো। তার শরীরের মধ্যে একটা আলখাল্লা, লাইক মহিলারা যদি কোনো আলখাল্লা পরে, কোনো মেয়ের গায়ে যদি কোনো আলখাল্লা থাকে, সেরকম একটা আলখাল্লার মতো, এবং মানে বিশাল একটা ওড়নার মতো দিয়ে ঢাকা, চারিদিকে মাথাটা সহ ঢাকা। এবং খুবই আশ্চর্যজনকভাবে আরও কাছাকাছি যখন তারা আসছে, একটু মানে চলার যে একটা মোমেন্টাম, সেটাতে তারা কিন্তু থেমে গেছে। ওইখানে থেমে যাওয়াতে তারা বুঝতে পারতেছে, মনে হচ্ছে যে এটা একটা আলখাল্লা পরা মানুষ, কিন্তু যার মাথা নাই, সে ওখানে দাঁড়ায় আছে। এবং একটু পর দেখলো কয়েক পা সেটা সামনে চলে আসলো, এবং সেই ছিক 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 শব্দ, সেই মলের শব্দ আছে এখানে। তার মামা দ্রুত মন্ত্র পড়া শুরু করছে, মন্ত্র শব্দ পাওয়ার সাথে সাথে ওই জিনিসটা এক জায়গায় থেমে গেছে। এবং পেছনে ঠিক দাঁড়ায় আছে যে পেছনে বোরহান মনে হচ্ছে তার কানের কাছে কেউ ফিস করে কিছু বলে গেল, ঠিক কানের পাশ দিয়ে কেউ হেসে গেল কিছু বলে, মানে ক্ষণে কণ্ঠে হেসে গেছে। বোরহানের সারা শরীর মানে একদম জমে গেছে, মানে সে আসলে মানে মনে হচ্ছে যে সে আর নড়তেই পারবে না, এরকম অবস্থা। এই সময় তার মামা বলল, তার মন্ত্র থামিয়ে অনিলকে বলল যে এটা তোর হাতে নিয়ে নে, কলসিটা নিজের হাতে নিয়ে নে। তো অনিল কলসিটা ছাড়তে ছাড়তে বলছে না, কেন আমি নিজের হাতে নিব? কেন কি? অনিল মনে হচ্ছে কিছু একটা সেন্স করতে পারতেছে। অনিল বলছে কেন আমি নিজের হাতে নিব? আমরা যাবো, আমরা তিনজনই কলসি নিয়ে যাবো এখান থেকে। বলকে না না, আমি তোদেরকে বলছি, আমি যে এটার সন্ধান নিছি, আমি বলির কথা বলে নিছি, যে ছেড়ে দে, তুই ছেড়ে দে। অনিল প্রচণ্ড রকম ভয় পেল, সে মানে মানে ধাক্কাতে তার বন্ধুকে সরাই দিয়ে, ওখান থেকে দবিরকে সরাই দিয়ে সে কলসিটা ফেলে দিল ওই জায়গায়। ফেলে দিয়ে তার বন্ধুদেরকে বলে দৌড়তে। এবং কয়েক মুহূর্তের জন্য মানে বোরহান মিয়া ভয় জমে গেছিল। সে দেখলো কলসিটা থাম করে সেই জায়গায় পড়ে গেল, এবং তার বন্ধু অনিল ধাক্কা দিছে, সে দেখলো যে তার বন্ধুকে ধাক্কা দিয়ে বলছে দৌড়া, এবং যাওয়ার সময় তাকেও টান দিছে, সেও দৌড় দিল। এবং তাদের দৌড়ের জায়গাটা হচ্ছে সেই যে সামনে কালো মূর্তিটা দাঁড়ায়, সেটা কাছাকাছি না, অন্যদিকে। এবং তখন দেখলো যে অনিলের মামা চিৎকার করে বলতেছে কি করলি তোরা, কি করলি? দৌড়াচ্ছে তিনজনে, এবং মানে বোরহান মিয়া দেখতেছে যে অনিল দৌড়াচ্ছে, তার সাথে সাথে দৌড়াচ্ছে দবির, এবং তার পেছনে তিনি। দৌড়াতে দৌড়াতে তারা জমিদার বাড়ির আরেক সাইড দিয়ে চলে আসলো, মানে তারা মনে করছে যে ওইটা যেহেতু কালো জিনিসটা ওখানে দাঁড়া আছে, সেদিকে না আরেক দিকে। তো দৌড়াতে দৌড়াতে দেখলো যে তারা ঘুরে চলে আসছে জমিদার বাড়ির আরেক দিকে, এবং সেই জায়গায় হঠাৎ তাদের চোখে পড়লো যে একদম উজ্জ্বল আলোতে একটা মানুষ দাঁড়া আছে, যার শুধু মানে পা থেকে ঘাড় পর্যন্ত আছে, এবং তারপরে মাথাটা নাই।
সেটা দাঁড়ায় আছে এবং একটা আলখাল্লার মতো পরা এবং তার বুকের কাছে কারুকাজ করা একটা ফতুয়ার মতো দেখা যাচ্ছে। তিনজনই দেখছে থেমে এবং দূর থেকে তার যে মামার চিৎকার শুনতে পেল, তার আর্তচিৎকার, ভয়ঙ্কর আর্তচিৎকার। তো এখন এটাকে দেখার পর আসলে তাদের কারোই কোনো আর মানে সেন্স নাই, তারা দিক বিদিক হয়ে জ্ঞান শূন্য হয়ে দৌড় দিল। মানে তখন আর কেউ কাউকে ফলো করে নাই, নিজের মতো দৌড় দিছে, আসলে ভয়ের চোটে আর তাদের কোনো সেন্স নাই। তো বোরহান যখন দৌড় দিছে, বোরহান মনে করছে তার সাথে সাথে আসবে এবং বোরহান খুব ফাস্ট ছিল, সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সে কান্না শুরু করে দিল। সে তার কান্না আসছে এবং সে দোয়া পড়তেছে মনে মনে যে আল্লাহ আমাকে বাঁচাও এখান থেকে। তো সে যত দূর চিন্তা, তার বাবা মা তাকে মক্তবে পাঠাইতো, যেভাবে যতটুকু ছোটবেলায় মানে আলো ছোট থাকতে সে শিখতে, ওগুলো মাঝখানে সেগুলো থেকে দূরে চলে গেছিল। তো যা দোয়া দরুদ শিখাইতো সেগুলো সে পড়তেছে নিজের মতো, আর দৌড়াচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে গাছগাছালির মধ্যে ঢুকে গেছে এবং গাছগাছালির মধ্যে দিয়ে দোয়া পড়তে পড়তে দৌড়াচ্ছে মনে মনে, বলছে আল্লাহ আমাকে বাঁচাও। এক জায়গায় সে পায়ে পা বেঁধে পড়ে গেল, এক জায়গায় ধপাস করে পড়লো এবং মানে ছেঁচটা অনেক দূর চলে আসলো। তার কাছে মনে হচ্ছিল তাকে কিছু এসে ধরে ফেলবে। তখনই সে চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তেছে, তার কিছু খেয়াল নেই। এক সময় সে তার জ্ঞান হারায় ফেললো। জ্ঞান হারায় ফেলার পর কিছু মনে নেই তার। তো এরপরের সময়টা ভ্যাকেন্ট। তার যখন জ্ঞান ফিরছে তখন দেখতেছে যে কড়া সূর্যের আলো এসে পড়ছে ওইখানে। তাকায় দেখলো যে সেই যে জায়গাটা পড়ে আছে একটা মাটির জায়গা, তার আশেপাশে গাছ আছে, ওই জায়গাটা বেশ ফাঁকা এবং একদম চনমনে রোদ এসে তার চোখে পড়ছে এবং এই রোদের আলো চোখে ভালো মতো পড়াতেই তার এই সেন্স ফিরে আসছে। সে উঠে বসলো, উঠে চারিদিকে তাকাচ্ছে। সে গাছগাছালি ছাড়া আর কিছু দেখছে না। দূরে পাখির ডাক শুনছে, পাখি ডাকছে, কেউ নাই আশেপাশে। ভয়ে একদম তার আত্মা শুকায় গেছে। দিনের বেলাও সে আর তাকাতে পারতেছে না, এখান থেকে গাছগাছালির ফাঁক দিয়েও কিছু দেখা যাচ্ছে না, কোন দিকে সে যাবে সেটাও সে বুঝতে পারতেছে না। সে আবার মনে মনে দোয়া পড়ে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 অনেক দূর সে ক্লান্ত হয়ে গেছে, সে মনে হচ্ছে পড়ে যাবে এবং তার ভয়ে মানে একদম মানে বুক ধুকপুক করতেছে, মানে মনে হচ্ছে যে সে পানি তেষ্টা পাইছে, অনেক কিছুই করতে পারতেছে না। এক সময় সে ধোয়া পড়তে পড়তে তাকাই বুঝতে পারলো যে দূরে মনে হচ্ছে গাছগাছালি ফিকে হয়ে আছে। তো ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে বেরোনোর পর সে দেখতেছে সে রাস্তার কাছে উঠছে, গ্রামের সেই মূল রাস্তাটা, এটা অন্য গ্রামকে কানেক্ট করে, অনেক দূরে চলে আসছে সে। তো যাই হোক, রাস্তাটা পাওয়ার পর তার কাছে মনে হলো যে সে অনেক কিছুর মানে দেখা পেয়ে গেছে। তার মন অনেকটা ভালো হয়েছে তুলনামূলক। আগের যেই অবস্থায় ছিল, ভয় ছিল, সেটা তো কমে আসছে। সে আবারও মানে সে এখানে নিজের অজান্তে আলহামদুলিল্লাহ বলে সে হাঁটা ধরছে রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে গ্রামের কাছাকাছি চলে আসলে এক জায়গায় দেখলো সেই জমিদার বাড়ি ঢোকার রাস্তা। ওখানে সে দাঁড়ায় অনেকক্ষণ তাকায় থাকলো পাকা রাস্তাটার দিকে, প্রচণ্ড ভয় আর সংশয় নিয়ে। তার বন্ধুরা কই, সেই চিন্তা করতে করতে অনেকক্ষণ দাঁড়ায় থেকে আর সে এনার্জি পাচ্ছে না, মনে হচ্ছে পড়ে যাবে ধপাস করে। আবার হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে সে মানে যখন নাকি মানে পড়ে যাবার দশা, তার আসলে কোনো অবস্থা নাই। সে মানে মনে হচ্ছে যে এখন সে আবার জ্ঞান হারায় ফেলবে। এই সময় দেখলো যে গ্রামের দুজন কৃষক যাচ্ছে, তাদের সাথে তাদের গরু। তো তাদেরকে দেখে সে তাদের দিকে হাঁটা দিতে যে পড়ে গেল ধাপ করে। তো সে কৃষকরা তাকে পড়তে দেখে কাছে আসলো, কাছে এসে তাকে তুলে নিল, নিয়ে তাকে জিজ্ঞেস করতেছে, মানে সে তখন অতটুকু তার হুঁশ আছে যে কি ব্যাপার, কোত্থেকে আসছো কি। তো তিনি বললো যে আমার নাম বোরহান, আমি এই জায়গার থেকে আসছি। তো তারা কথাবার্তা শুনে তারা ডিসাইড করলো তাকে পৌঁছে দিবে আগে। তো ওই মানুষগুলো তাকে যখন পৌঁছায় দিচ্ছে, তাকে কিভাবে নিছে, গরুর পিঠে উঠায় নিছে কিনা তার কিছু মনে নাই। সে যখন হুঁশ পেয়েছে তখন তাদের বাড়িতে, তার শরীরে আকাশ পাতাল জ্বর, তার শরীর শীতে কাঁপতেছে। তাকে দেখলো উঠে বোরহান যে ফিল করতেছে, তাকে যে লেপ দিয়ে পেঁচায় রাখছে শরীর, এবং বাসার মানুষজন খুব চিন্তিত, দোয়া পড়তেছে। বুঝলো যে তার হাতে পায়ে তেল মালিশ করা হয়েছে। তাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল, সে বলতে পারতেছে না। তখন তার বাড়ির মানুষজন কবিরাজ নিয়ে আসলো। কবিরাজ এনে তাকে দেখলো, দেখে বললো ছেলে তো মনে হয় ভয় পাইছে বা কোনো প্রেতের সংস্পর্শে আসছিল। যাই হোক, কবিরাজ তাকে কিছু ওষুধপত্র দিয়ে গেল এবং বোরহান মিয়ার বাবা তখন সেখানকার যে মসজিদ, সেখানকার হুজুরকে নিয়ে আসলো থেকে। তিনি এসে দোয়া পড়লেন, পড়ে তাকে ঝাড়ফুঁক করলেন, করার পর তাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। তো বোরহান তখন বলল ঘটনা, সে হুজুরের কাছে বললো ফার্স্টে যে কি হয়েছিল। তো তখন সেই হুজুর খুবই করলো, সে সময়কার আলেমরা অনেক স্ট্রিক্ট ছিলেন। তিনি বললেন যে এই ছেলেকে সুস্থ হওয়ার পরই তাকে এটা নিয়ে ভালো মতো বুঝ দিতে হবে যে সে কি মনে করে এগুলোর জন্য গেল, এবং আপনি বাবাকে বকা দিলে আপনি কি মনে করে ছেলেকে এইভাবে শিখাইছেন যে ছেলে গুপ্তধন খুঁজতে যায়, হ্যাঁ, তাও আবার গভীর রাতে এরকম তন্ত্র মন্ত্র পড়ে এমন মানুষের সাথে, হ্যাঁ, তান্ত্রিকের সাথে। যাই হোক, তার বোরহানের বাবাকে বকাঝকা করলেন যে এটা কি ঠিক, ছেলেকে কি শিক্ষা দিয়েছেন। তো তিনি বলতেছেন আসলে বলে ছেলেকে শিক্ষা দেন, সময় দেন ছেলে মেয়ের সাথে যদি সময় না দেন তাহলে তারা অন্যরকম সঙ্গে চলে যাবে, অন্যরকম কাজকর্ম করবে, তারা বিপদের দিকে যাবে, বিপথে পরিচালিত হবে। ছেলে মেয়েকে সময় দিবেন,
এগুলো বুঝাইলো তখন, কারণ সে সময় মানুষ আসলে এমনিও ছেলেমেয়ের প্রতি এতটা আগ্রহী ছিল না, তারা নিজেদের মতো চলাফেরা করতো। তো বোরহানের বাবাকে অনেক বকাঝকা করলেন, কিন্তু সেই হুজুরের মন কিন্তু আসলে খুব নরম ছিলেন। তিনি বোরহানের পাশে অনেকক্ষণ বসে থাকলেন এবং অনেকক্ষণ আমল করলেন, বসে বসে নিজেই দোয়া পড়লেন, দোয়া পড়ে পড়ে ফু দিলেন এবং বললেন যে তাকে ঝাড়তে হবে সময় অসময়। ছেলে অনেক ভয় পাইছে। তো বোরহানের আসলে এরকম কয়দিন কিভাবে কাটছে, সেই হুজুর এসে দেখে গেছে, কবিরাজ দেখে গেছে, তার বাবা তার মা তার পাশে শুশ্রূষা করছে, এরকম কয়েকদিন সে ভুগলো। ভোগার পর বোরহান মিয়া এক সময় সুস্থ হলেন। তো তিনি প্রথমেই যে খোঁজটা নিতে চাইলেন, একটু তার সেন্স ভালো মতো আসা, আমার বন্ধুরা কই, অনিলের খোঁজ, দবিরের খোঁজ। তো কেউ বললো যে অনিল দবিরের বাবা মা আসছিল, তারা নাকি অনিল দবিরের কোনো খোঁজ পাচ্ছে না এবং তারা নাকি অনিল দবিরকে খুঁজছে। তারা যে মানে বাসা থেকে উধাও হয়েছে কয়েকদিন আগে, আর তাদেরকে পাওয়া যায় নাই, প্রায় 3-4 দিন হয়ে গেছে। এর মধ্যে তারা তাদের বাসায় মাতম চলতেছে, মানে দুঃখ, মানে তারা দুঃখে মানে একেবারে আহাজারি করতেছে, তারা কঠিন অবস্থা। তো যাই হোক, এই কথা জানার পর তো আসলে খুব মন খারাপ হয়ে গেল বোরহান মিয়া। তিনি বললেন আমি ওদের বাসায় যাব এবং আপনারা কি বলছেন ঘটনা, বলে যে না আমরা তো ওইভাবে বলিনি, না বলতে হবে। তো বোরহান মিয়া তার বাবার সহযোগিতায় এবং তার সাথে যে কবিরাজ তাদের নিয়ে গেলেন ওইখানে, যে বললেন যে এই ঘটনা ঘটছিল। তো অনিলের মা তো বিলাপ করতে লাগলো, মানে কঠিন অবস্থা, এবং দবিরের বাবা মাকে জানাবো, তারাও বিশালী, এবং তারা সবাই তখন গ্রামবাসীর কিছু একটা অংশ মানুষজন একসাথে হয়ে ওই জমিদার বাড়িতে খুঁজতে গেল তাদেরকে। খুঁজে নাকি কোথাও পেলো না, পুরা বাড়ি খা খা করতেছে সেই বাড়ির সে পরিবেশ। এবং এই ঘটনাগুলো পরবর্তীতে শুনছে বোরহান মিয়া মানুষের কাছে, কারণ তাকে নেওয়া হয়নি সেখানে। তো সেখানে নাকি খোঁজা হয়েছিল, জমিদার বাড়িতে খোঁজা হয়েছে এবং সেই পুকুরের মধ্যে তারা জাল ফেলে দেখে যে কোনো মানুষ উঠে আসে কিনা, না কোনো মানুষের মৃতদেহ তারা পায় নাই। তারা সব জায়গায় খোঁজে এবং যেখানে বলছিল যে বোরহান যেই জায়গাতে মাটি খুঁড়ছে অনিলের মামা, সেই জায়গায় যে তারা মাটি খোঁড়া পায়, কিন্তু মানে দেখে মাটি উঠে আসে একটা জায়গা অনেক, কিন্তু সেইখানে তারা কোনো কিছুই পায় না। যাই হোক, তারা ভালো মতন খোঁজে, থরলি খোঁজে, কিছু হয় না। এবং পাশের গ্রামেও খবর দেওয়া হয় এই দুইটা ছেলে হারায় গেছে এবং অন্যান্য গ্রামেও জানিয়ে দিতে বলা হয়, এরকম কেউ খোঁজ পেলে জানি তাদেরকে খোঁজ এনে দেয়। কিন্তু আসলে কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং গ্রামের মানুষ যেহেতু একসাথে অনেকে ছিলেন, বিভিন্ন ধর্মের মানুষ, তারা সবাই মিলে ওই জমিদার বাড়ির ভিতরেও ঢুকছিলেন। ঢুকে একদম বিভিন্ন জায়গায় তল্লাশি করে, কোথাও কিচ্ছু পায় না। আশেপাশের সেই বনাঞ্চলও খোঁজা হয়, কোথাও কিচ্ছু পাওয়া যায় না, মানে কোনো রকমের কিছুর হদিস পাওয়া যায়, মানুষ তো দূরের কথা, মানে কোনো রকম তাদের কোনো খোঁজই পাওয়া যায় না। তো বোরহানের ওই দুইজন বন্ধু অনিল এবং দবির নাকি হারাই গেছিল, এগুলো সবই ছদ্মনাম তাদের। তো যেটা নাকি আমাদেরকে লিখছে অনিল রবি যে ছদ্মনাম এগুলো। যাই হোক, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং বোরহান মিয়া খুবই মানে এটাতে সে ব্যথিত হয়ে যায়, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। সে অনেকদিন অসুস্থ ছিল। তারপর তাকে এরকম বারবার কবিরাজি চিকিৎসা দিয়ে যে একটু সুস্থ করা হয়। পরবর্তীতে সে তার নিজের জীবনে বেড়ে ওঠে, আরও বয়স হয়, তাকে বিয়ে শাদী দেওয়া হয়। কিন্তু সে নাকি কখনো তার বন্ধুদের ভুলতে পারতো না। মাঝে মাঝে নাকি বোরহান মিয়া হেঁটে হেঁটে গিয়ে সেই জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকতো, মূল রাস্তার দিকে, এবং সে কাঁদতো, নিজে নিজে একা একা কাঁদতো তার বন্ধুদের জন্য, কারণ তার খুব কাছের বন্ধু ছিল তারা। তো যাই হোক, এই ছিল অনিল রবির পাঠানো একটা লেজেন্ড। চলুন আমরা চলে যাই সিয়ামের ঘটনায়। ঘটনাটি সিয়াম কত সালে কালেক্ট করেছে এটি তিনি বলেননি, বাট তিনি বলেছেন কোথা থেকে কালেক্ট করেছেন। বেশ সুন্দর একটা জায়গা থেকে সিয়াম বেড়াতে গিয়েছিল ময়মনসিংহে, এবং ময়মনসিংহের কোনো একটি গ্রামটির নাম তিনি লিখেছেন। আমি সেটি উল্লেখ করবো না, কারণ আমাদের অনুষ্ঠানে আমরা স্পেসিফিক কোনো লোকেশন উল্লেখ করি না। তো একটি গ্রামে তিনি গিয়েছিলেন, গ্রামটা খুবই সুন্দর। তো হাঁটতে হাঁটতে তিনি গেছেন রাস্তা ধরে, এবং রাস্তার পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, দূরে কিছু ঘর বাড়ি, এবং এর মাঝ দিয়ে সিয়াম দেখে খুব সুন্দর একটা পায়ে চলা পথ আছে। তো সেই পায়ে চলা পথ ধরে হেঁটে যায়। তো হাঁটতে হাঁটতে সিয়াম এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক গাছগাছালি একদম গাছে গাছে ঘিরে আছে। তো এর মাঝ দিয়ে সে হাঁটতে হাঁটতে আরও ভিতরে ঢুকে যায় এবং তার কাছে বেশ অন্যরকম লাগতে থাকে। মনে হয় একটা বন একটা মানে এনভায়রনমেন্ট চলে আসছে, তার একটু গা ছমছম করা ভাব চলে আসে এই দুপুরবেলাও। তো যেতে যেতে সে দেখে দূরে একটা বট গাছ, বেশ বড় বট গাছ, এবং বট গাছ এই মোটা আর কি, বিশাল মোটা বট গাছ, বেড় অনেক বেশি, সেটা থেকে ঝুড়ি টুড়ি নেমে আসছে। এবং গাছের গোড়াটা মানে গাছের যেই নিচের অংশটা সেটা অনেক দূর পর্যন্ত গোল করে, কোনো এই এত দূর পর্যন্ত ঘাস ছিল, ওখানে ঘাস নেই, মনে হচ্ছে ওই জায়গাটা কেউ পরিষ্কার করে ফেলছে। সিয়াম খুব অবাক হয় গাছটা দেখে, যে এরকম নির্জন জায়গায় এরকম একটা বড় গাছ এবং কোনো মানুষজন নাই এই ভর দুপুরে, এবং রোদ কিন্তু বাইরে, এখানে রোদ নাই, জায়গাটা ছায়ায় ঢেকে আছে। সিয়ামের জানি কেমন লাগে, গাছটার প্রতি তার কেমন একটা মানে একটা গা ছমছম ফিল হতে থাকে। তো সে গাছটার নিচে চলে আসে, এসে সে মাটিটা দেখে যে মাটিটা ভেজা ভেজা,
হতেই পারে ছায়ার মধ্যে গাছ, আর হয়তো বৃষ্টি বা পড়েছে বা পানি ধরে রাখছে হয়তো। তো সিয়াম দেখে, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে দেখে একই রকম ভেজা চারিপাশে, এবং বটের যে মূল সেটা তো চলে গেছে এইভাবে করে। জায়গাটা জানি কেমন। সিয়ামের একবার ইচ্ছা হয় একটু নিচে বসে, আবার কেমন যেন গা ছমছম করা একটা অনুভূতি হতে থাকে, কেমন যেন লাগে তার কাছে। উপরে যে ডালপালাগুলো গেছে এরকম মানে এঁকে বেঁকে গেছে, তার কাছে কেন জানি মনে হয় ডালপালার মধ্যে কে বসে আছে, এরকম একটা অনুভূতি এরকম হয়, কারণ অনেক ঝুড়ি নামছে। তো সে এরকম যখন খুব মন দিয়ে দেখতেছে, এই সময় একজন বৃদ্ধ মানুষ তাকে জিজ্ঞেস করে, বাবা আপনি কেটা? তো সে সিয়ামটা কেঁপে ওঠে, হঠাৎ করে নির্জন জায়গায় কাউকে দেখে না, এরকম সময় একজন বেশ বয়স্ক মানুষ, এবং এরকম শুভ্র দাড়ি, বেশ বড়, মাথায় একটা টুপি পরা, গায়ে চাদর, হাতে লাঠি। সে জিজ্ঞেস করতেছে যে আপনি কেটা? তো সিয়াম বলে যে আমি এখানে আসছি অমুক জায়গায়। সে জায়গার নাম বলে, তার যেখানে আসছে সে বলে আমি হাঁটতে বেরিয়েছি, দেখতেছিলাম। তো বলছে এইখানে গাছের গোড়ায় আসছেন একলা? বলে যে হ্যাঁ, জায়গাটা ভালো না, যান এখান থেকে যান। তো সিয়াম বলে যে কেন যাবো কেন, এখানে কি কোনো মানে ভয়ের ব্যাপার স্যাপার আছে নাকি, কি ঘটনা কি? তো তখন এই বৃদ্ধ তাকে নাকি বলে যে এই গাছটা হইলো খুব খারাপ গাছ, সর্বনাশা গাছ, এটার কাছে কেউ আসে না। এই গাছ অনেক আগে কে আনছিল কেউ জানে না, অনেকে বলে পেত্তুনে আনছিল ওইখানে, সেটাও আমরা জানি না। তো গাছ এখানে হইছে আমি জন্মের পর থেকে দেখি, আমার বাপেও দেখছে, দাদাও দেখছে, এটার বয়স কত কেউ জানে না। তো এই গাছের গোড়ায় ইতিহাস আছে, ওটা কি বলে আমাকে ওইখানে ইতিহাস ঘটছে। ইতিহাসের পরে এরপর থেকে আর ভয়ে মানুষ আসে না, এমন রাতের বেলা মানুষ এনে চিৎকুর শুনে, চিৎকুর কে যেন চিৎকার পারে, এখানে একা একা কেউ থাকলেই শুনে, আশপাশ দিয়ে রাস্তার পাইতে রাইতে হাঁটে না মানুষ। তো সিএম জিজ্ঞেস করে যে কি ঘটছিল এখানে, কি ব্যাপার? এই তো মানে মেলা দিন আগে এখানে একটা ভাই বোন থাকতো, এই কাছাকাছি জায়গাটা দেখায়, ওখানে হাত দিয়ে দেখায় যে এই জায়গায় এগো বাপ মা মরে গেছিল, তো ভাই আর বোন থাকতো। তো বাপ মা মরার পরে ভাই বোন তো একলা হয়ে যায়, এতিম হয়ে যায়। তো তারা এনে থাকে, ভাইটা কাজ করে, বাজারে যায় কাজ করে, এই জমিতে কাজ করে, এইভাবে করে চলে আর কি তাদের। তো ক্ষেতের যখন কাজের সময় হইতো, ওই ভাই কাজে যোগ দিত মানুষের, কারণ নিজে তো জমি তো আসলে নিজে চাষ করে পারবো না, এরই মানুষটা বর্গা দিয়ে দিছে, মানুষ ভালো মনে করে এগোরে যা দেয় আর কি টাকা, তাই আর বাপের জমি আর হেরে কামে লয়। তো ওই ছেলে কাজ করে ওইখানে, ওই ছেলের নাম ছিল নুরু। তো নুরু কাজ করে ওইখানে, আর যা এখান থেকে আয় যা হয় কামাইয়ে বাসায় নিয়ে আসে, তো ভাই বোন মিলা খায় দায় থাকে। তো আসিল মানে কোনো মতে তাকে সংসার চলতেছিল আর কি এরকম। তো একদিন নুরু এরকম খেতে কাম করতে গেছে, কাম করতেছে, সারা দুপুর কাম করছে, এই কাছাকাছি ক্ষেতটা ওই যে ওইখানে দেখছেন, ওই ক্ষেত ওখানে কাম করতে হয়। তো কাম কাজ করে দুপুরবেলা ওর খুব লাগছে, গরম লাগছে। তো গরম লাগার পর হাইটা এইখান দিয়ে এসে এই যে এইখানে ঢুকছে, এই যে এই বট গাছ এইখানে আসছে। তো বট গাছের এখানে আইসা ছায়াতে বেশ শান্তি পাইছে, এখানে বইয়া হেলান দিয়ে একদম শুয়ে পড়ছে। তো শুয়ে যখন পড়ছে মানে ঘুম আইসা গেছে চোখে, তো চোখে ঘুম লেগে আসতেছে, এর মধ্যে হঠাৎ করে উপর থেকে শুনে কে যেন ডাকতেছে, একটা মেয়ের কণ্ঠে তারা ডাকতেছে, এই নুরু এখানে আইসোস কেন, এটা তো আমার গাছ। তো নুরু আস্তে করে এদিক ওদিক তাকায়, কাউরে দেখে না, কিরে এদিকে বেলা অনেকখানি পড়ে গেছে, মানে সে যখন আসছিল সে দুপুর পড়ে গেছে। তো নুরু আবার একটু টেনশনও পড়ছে, কারণ যে সে তো কাজ করতেছিল খেতে, এই মানে খেতের টাইমটা তো সে দিল না, এটা তো পরে ধরবো না, ওখানকে মহাজন যে আছে ধরবো না, কি ব্যাপার। তো সে মানে একটু থতমতো খেয়ে গেছে, আর তারা ডাকলো কে, এদিক ওদিক তাকায়, এখন দেখে এই যে গাছগাছালির মধ্যে তো আরো অন্ধকার হয়ে গেছে, ওদিক থেকে পাখি ডাকে, পাখির ডাক শোনা যায়। আবার হঠাৎ করে শুনছে এই নুরু, তখন শুনছে মেয়ের কণ্ঠ। তো এই মেয়ের কণ্ঠ শুনে সে উপরে তাকাইছে, উপরে তাকায় দেখে এক মেয়ে বসে রয়েছে গাছের উপরে, দুই পা ঝুলে, পায়ের মধ্যে এরকম লাল আলতা দেওয়া, পায়ের মধ্যে নুপুর পরা চিকচিক করতেছে, বসে রয়েছে, শাড়ি একটা পরা, চুলগুলা খোলা। তো নুরু তো মানে দেখে একদম অবাক হয়ে গেছে, এই মেয়েকে এত মানে সুন্দর, অনেক অনেক সুন্দর একটা মেয়ে, এরকম বসে গাছের উপর থেকে তারা বলতেছে তুই এখানে কি চাস, এটা তো আমার গাছ। তো নুরু বলে যে না আমি এখানে সামনে বসছিলাম, তোমার গাছ কোথা থেকে হইলো, আমি তো গাছ অনেক দিন ধরেই দেখি, জন্মের পর থেকে গাছ আছে এখানে, তোমার তো দেখি নেই, আর তোমার গাছ কি তোমার বাপের জায়গা নাকি এটা? তখন মেয়েটা নাকি হাসতেছে, হ্যাঁ আমার বাপের জায়গা। তো নুরুও মজা পাইছে, তো সেও মেয়েটার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে এখান থেকে নামছে। নামার পরে যখন নাকি দেখে সন্ধ্যা হয়ে যেতেছে, মানে নুরু তার কাজে যায় নাই, গল্প করতে করতে তার দিন পার হয়েছে, সন্ধ্যা হয়ে যেতেছে। তো মেয়ে তখন তারে বলতেছে তুই জাগা, তুই করে বলতেছে, তুই জাগা, তুই এখানে থাকলে তোরা খেয়ালামু। তো অবাক হয়ে গেছে নুরু,
তো নুরু আর কোনো কথা না বলে বলে যে আমি যাই, এত মস্কারা করার সময় আমার নাই বলে নুরু ওখান থেকে হেঁটে বের হয়ে চলে আসছে। তো বাসায় আসার পরে নুরু ওই দিন তার বোন রে কইছে যে আমি এনে গাছের কাছে আজকে গেছিলাম রে, আমি দুপুরবেলা এরকম মানে ওখানে শুয়ে পড়ছিলাম, খাওয়ার পরে হ্যাঁ শুয়ে ওখানে যে ঘুমাই গেছিলাম গা, দেখি এক মাইয়া আইসে দুষ্টমি করে আমার সাথে মস্কারি করে, কয় যে আমার বাপের গাছ এরকম করে বলে। তো শোনার পরে তো আমি কইছি যে কিসের তোমার বাপের গাছ এই সেই। তো তার বোন বলে ওদিকে যাও না, জায়গা ভালো না, মানুষজন ভালো বলে না। নুরুর বোন আবার স্কুলে পড়তো, তো সে নুরুরে বলছে ওইদিকে যাও না, ওই জায়গা ভালো না, আর ওখানে মানুষ বলে জায়গাটা সুবিধার না। তো নুরু বলে যে আরে কি কস তুই, এইটা কোনো কথা হইলো? এই গাছ নিয়ে কত কথা মানুষে কয় ওইদিকে, ওই জায়গায় বলে পেত্তু নিয়ে আনছে গাছ এরকম, এগুলা সেই দাদার আমল থেকে হয়ে নিয়েছে, এগুলা বিশ্বাস করার কি, তুই পড়াশোনা করে রেডিস না, এগুলা কিছুই না। ওইখানে দেখগা ওইখানে আশেপাশের ঘরের থেকে কোনো মাইয়া এসে এসে শয়তানি করে গেছে আমার সাথে। তো এই বলে নুরু তার বোনকে বলে তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, যা তুই যা তোর মতো ঘুমা, স্কুলে যা, কালকে স্কুলে যাবি বলে সে তার মতো তার বোনকে পাঠায় দিয়ে তার মতো খাওয়া দাওয়া শেষ করে গোছায়, সে নিজেই গোছায় রাখতো সব কিছু। সেই তার বোনকে আর এগুলো করতে দিত না, সেই ঘরের যে এই যে খাবার দাবার যে থালাবাটি এগুলো নিয়ে সে যে তাদের ওই কুয়া ছিল কুয়ার পাড়ে নিয়ে যায় ধোয়ার জন্য। আর রাতের বেলা সে বোনকে এমনি আসতে দিত না, কারণ তখন ওই জায়গায় বিদ্যুৎ ছিল না। তো সে নিয়ে তার হারিকেন নিয়ে গেছে, যেগুলো ধুচ্ছে। তো নুরু যখন এই জিনিসপত্র ধুইতেছে, তাদের এই প্লেট হাঁড়ি পাতিল এগুলো ধুচ্ছে, তখন তার কাছে কেন জানি মন হলো তার আশপাশ দিয়ে কেউ ঘুরঘুর করে, মানে তাদের যে জায়গায় সে ধুচ্ছে, মানে কুয়ার পাড়ে একটা জায়গায়, ওখানে মনে হচ্ছে আশপাশ দিয়ে কেউ যেন ঘুরঘুর করে। তো নুরু নিজের অজান্তে বলছে এই কে, হ্যাঁ কে, এরকম করে বলছে। তার কাছে কেন জানি মন হলো কেউ হেঁটে সরে গেল, তাদের যে ওই পাশে বেড়া ছিল বেড়ার পাশ থেকে কেউ সরে গেছে। আর নুরু মনে হয় এই মানে আকাশ তো চাঁদ আছে, চাঁদের আলো হারিকেনের আলো হালকা পড়ছে, এর মাঝে সে দেখলো ওই বেড়ার নিচে সে দুইটা পায়ের মতো দেখছে এবং গেছে, এবং সে অস্পষ্টভাবে ওই যে সেই নুপুরের শব্দ শুনছে। তো এটা শোনার পর নুরু মনে করলো যে কিরে এইখানে কে আইছে আমার বাসার আশপাশে। তাড়াতাড়ি সে একটু গা কাটা দিছে তার, সে তাড়াতাড়ি তাদের এই থালাবাটি যেগুলো ধুয়ে তার বোন আবার জিজ্ঞেস করতেছে ভাইয়া কার সাথে কথা কও, কি ব্যাপার এত লেট হইতেছে কেন? তাই বলতে বলতে তার বোন আবার ওই দরজার কাছে আসছে, আর একটা হারিকেন ছিল ওইটা নিয়ে দরজার কাছে আসছে। তো নুরু এখান থেকে মাথা ঘুরে বলছে তুই ঘরে যা, কিছু লাগবো না এখানে, যা আমি এখানে ধুয়ে আসতেছি এক্ষুনি। বলছে কার সাথে কথা কও তুমি? আরে মনে হয় কুত্তাই ছিল। সে বলে কুত্তাই ছিল। তো যখনই সে বলছে কুত্তাই ছিল, তখন তাদের বাসার চালের মধ্যে ঠাম করে একটা বড় ইট বা কিছু একটা এসে পড়ছে, ত্রিম করে। তার বোনও মাগো বলে লাফ দিয়ে সরে গেছে। তো নুরু অবাক হলো যে কি ব্যাপার, আবার একটা ইট এসে পড়লো ঠিক নুরুর পাশে। নুরু যেখানে বসেছিল জিনিসগুলো ধুচ্ছিল তার পাশে ঠাস করে পড়ে টুকরা টুকরা হয়ে গেল ইটগুলা, মানে এত বড় মাটির ঢেলা পড়ে টুকরা টুকরা। এরপর কয়েকটা, তো নুরু তাড়াতাড়ি ভয়ে জিনিসপত্রগুলো নিয়ে ঘরে চলে আসছে, এসে দরজা লাগাই দিছে। দরজা লাগাই দিলে মনে হলো যে তাদের ঘরের দরজার মধ্যেও এরকম পড়লো, মাটির ঢেলা এসে পড়ে গুঁড়া গুঁড়া হয়ে গেল। তো নুরুর বোন বললো যে কি ব্যাপার ভাইয়া, এগুলা কোত্থেকে আসছে, কে মারতেছে এগুলা? আরে তুই চিন্তা করিস না, তুই যা শো। তো বোনের শোয়াই দিয়ে নুরু তাদের বাসার মধ্যে দাও রাখতো একটা বড় একটা দা, সে দাও নিয়ে সে দরজার কাছে আসছে, এসে চিন্তা করতেছে যে এখানে কে করতেছে। তার কাছে মনে হয়েছে যে কোনো মানুষজন, গ্রামে কিছু খারাপ মানুষজনও আছে, তারা কেউ করতেছে কিনা। তো সে যাই হোক সে দা নিয়ে অনেকক্ষণ বসে থাকলো। তো তারপর দেখলো যে না আর কোনো ঢিল টিল পড়ে নাই। তো সে তার বোনকে যে জিজ্ঞেস করলো যে তুই ঘুমাইছোস? তো বোন ঘুম ঘন্টা বললো যে হ্যাঁ ভাইয়া ঘুমাইছি, তুমি ঘুমাও। বলে হারিকেনটা একদম ডিম করে দে, কমাই দে। হারিকেনটা একদম কমাই দিয়ে সে গেছে যে দাটা রেখে সে ঘুমাইলো। তো ওই দিন নুরু অনেক দুঃস্বপ্ন দেখছে ঘুমের মধ্যে। সে দেখতেছে যে সে ঘুমের মধ্যে দেখতেছে আর কি স্বপ্ন, দুঃস্বপ্নে সে দেখতেছে যে সে একটা গাছের নিচে শুয়ে আছে, ওই যে বট গাছটা নিচে শুয়ে আছে, এবং তাকে মনে হইতেছে যে এক গাছে চুল এসে এরকম পেঁচায় ফেলতেছে তাকে উপর থেকে, কালো এক গাছে চুল এসে পেঁচায় ফেলতেছে এবং টেনে নিয়ে যাচ্ছে, আর সে ছটফট করতেছে, চিৎকার করতেছে। তো এই স্বপ্ন দেখতে দেখতে চিৎকার করে নুরু ঘুম থেকে উঠছে চিৎকার করে। তো তার বোন তাকে বলছে কি হয়েছে, মানে কি তুমি, বোন এসে বলছে কি হয়েছে ভাইয়া তুমি এরকম করতেছো কেন? আরে না রে আমি দুঃস্বপ্ন দেখছি বলে সে তার বোনকে করে আর কি নিবৃত্ত করে, বলে যে চিন্তা করিস না। তখন অলরেডি ভোর হয়ে গেছে, এবং তারপর এক সময় সকাল হওয়ার পরে যথারীতি নুরুর বোন তার মতো স্কুলের দিকে যায় রেডি হয়ে, আর নুরু যায় খেতে কাজ করতে। তো সে খেতে কাজ করতে গিয়ে সুন্দর ওই কাজ করতে করতে দুপুর হয়েছে, একদম তপ্ত রোদ, মাথার উপরে একদম কড়া রোদের মধ্যে সে কাজ করতে করতে বেশ মানে ক্লান্ত হয়ে গেল।
গা ঘামতেছে, রীতিমতো ঘামতেছে। তো চিন্তা করলো যে আমি যে আবার একটু বসি ওইখানে। তার জানি কেন তাকে ওই গাছটা টানতেছে, ওই জায়গাটা, গাছের জায়গাটা। সে মনে 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 করছে কালকে কি ভালো লাগছে, ফ্রেশ বাতাস ছিল এরকম। চিন্তা করতে করতে সে আস্তে করে তার মানে কাজটা রেখে দুপুরবেলা উঠছে, উঠে তার খাবারের পোটলা ছিল, সে খাবারের পোটলাটা নিয়ে সে ওখানে গেছে, যে গাছের গোড়া ওখানে বসছে, বসে পোটলা খুলছে, পোটলা খুলে খাবার খাচ্ছে। ওখানে খাবারের মধ্যে মাছ ছিল, মাছের তরকারি আর ভাত, যেটা দিয়ে খাচ্ছে। তো উপর থেকে মনে হলো তাকে কে জানে বললো, ও মাছের চালন দিয়ে ভাত খাইতেছোস, বাসনা ছুটছে, কে রানছে? তোর বোন। তো নুরুর কাছে অবাক লাগলো, কে বলে? মেয়ে মানুষের কণ্ঠ। সে ফটফট এদিক ওদিক তাকায় ফাঁসে, দেখে কেউ নাই, দেখে ওই গাছের উপরের ডাল থেকে মানে এরকম মনে হয় যে পিছলায় নামলো মেয়েটা। তো সে খুব অবাক হয়ে গেল যে এই কি ব্যাপার, এইভাবে করলে। সে তখন তাকায় বলছে, তুমি গাছের উপরেই থাকো নাকি? হ্যাঁ, তুই মাছ খাস, বাসনা ছুটছে, শৈল মাছের বাসনা ছুটছে। তখন সে বলতেছে, চুপ থাকো তো, মানে আমার তুই করে বলতেছো কেন তুমি? এটা আমার ভালো লাগে না, তুই করে। আমি কি তোমার তুই করে বলছি? বলে না। তাই বলে নুরু খাচ্ছে আর কথা বলছে, কি ব্যাপার, তুমি গাছের উপর উঠে থাকো, এখানে কোথায় থাকো? কোথার থেকে আসছো তুমি? তোমার বাড়ি কই? কারণ আমি তোরা কইছি না এটা আমার বাপের গাছ, আমি লইছি লয় করে। তো নুরু আর কোনো কথা বল না, সে চুপচাপ খাচ্ছে। খাওয়া দাওয়া করে সে তার খেয়ে ফেলছে। তখন সে বুঝতেছে যে তার পেছনে বসে আছে ওই মেয়েটা গাছের সাথে। তো সে মোটামুটি হাতটা গোছায়। তো তখন যখন সে হাতটা ধোয়ার চিন্তা করছে, তার সাথে সবসময় একটা জগে পানি থাকতো, এরকম মুখটা লাগানো একটা অ্যালুমিনিয়ামের জগ রাখতো। তো পানিটা দিয়ে সে হাতটা ওখানে ধুবে, তখন ওই ইসে বলতেছে, ওই পিছন থেকে মেয়েটা বলছে, এইখানে হাত ধুইস না, আইটটা হাত আমার এখানে ধুবি না, যা বাইরে যায় হাত ধুয়ে আয়। মানে এমন ভাবে বলছে, বেশ কড়া, মানে কণ্ঠটাই জানি কেমন। নুরুর কাছে কেন জানি মনে হলো এই কণ্ঠটা একটু আগের যে মেয়েটা কথা বলছে বা তার সাথে আগে যে কথা বলছে তার সাথে কণ্ঠ মিলতেছে না। কণ্ঠটা আরো রাফ, আর মনে হচ্ছে আরো বয়স্ক মানুষের, মেয়ে মানুষের। তো নুরু মানে একটু মানে অবাক হলো। সে জগটা নিয়ে আসতে গেলে সরে গেল ওইখান থেকে, যে সে হাতটা মানে দূরে ধুয়ে, মানে ওইখান থেকে দূরে, গাছের গোড়া থেকে অনেক দূরে যে হাত ধুয়ে আসছে, এসে তাকায় দেখতেছে মেয়েটা বসে আছে, তার দিকে তাকায় আছে, এবং সে বসছে একটা ছায়াতে, ছায়ার মধ্যে বসছে, চুলগুলো ছাড়া, চোখ দুইটা জল করতেছে, নুরুর দিকে তাকায় আছে। নুরুর এসে বলতেছে, তুই শৈল মাছ পছন্দ করস? শৈল মাছের অনেক শক্তি, শৈল মাছ অনেক মজা, শৈল মাছ পছন্দ করস? এমন ভাবে বলতেছে, নুরুর কাছে কেমন যেন একটু ভয় লাগলো, মানে মানে খুব স্বাভাবিক না। নুরু মানে মানে একটু ভয়ই পাইছে মেয়েটা বলার ধরন শুনে। সাধারণ মানুষ এভাবে কথা বলে না। আর তার এখন নুরুর কাছে মনে হচ্ছে যে সে প্রথম দিন বা আজকেও প্রথমে মেয়েটা যখন নেমে আসছে, তাকে যতটা মনে করছিল যে সে মানে তার থেকে হয়তো একটু বেশি বয়সী হবে সামান্য, এখন দেখতেছে সে বেশ মনে হচ্ছে বয়স্ক একটা মহিলা টাইপের, এবং তার কথা বলার ভঙ্গি অনেক রাফ এবং ভয়ঙ্কর। তো নুরু তখন কোনো কথা না বলে আস্তে করে সে কথা কস না কেন, এদিকে আয়, তুই কাছে আয়। তো নুরু কেন জানি এই ধমকে আস্তে আস্তে একটু কাছে চলে আসছে। এদিকে আয়, দে তোর হাত দেখি, হাত দে। তো নুরু হাতটা বাড়ায় ধরছে। নুরু আসলে মানে নিজের অজান্তেই বা সে চায় নাই হাত বাড়ায় ধরতে, সে হাতটা বাড়ায় ধরছে। তোর হাতটা দেখে হাসতেছে, সেই মেয়েটা হাসতেছে বা মহিলাটা হাসতেছে, যে বলে কি তোর তো টেয়া পয়সা নাই রে, তুই তো অনেক গরিব। তো নুরু বলে, হ্যাঁ আমি গরিব, কি ব্যাপার, আমার হাত ছাড়ো, হাত দেখার দরকার নেই, দে হাত দে। দেখে আরো এরকম তাকাইতেছে, আরো হাসতেছে নুরুর হাতের দিকে। তো হঠাৎ করে কেমন জানি মনে হলো নুরুর কাছে যে এই মহিলার চোখ দুইটা জল করে উঠলো, মানে স্বাভাবিক মানুষের চোখ এভাবে জ্বলে না। নুরুর দিকে তাকাইলো সেই চোখ দিয়ে। তো নুরু কেমন জানি তার সারা শরীর হিম হয়ে গেল। মানে নুরু আসলে মনে হচ্ছে যে তার মাথা থেকে পা পর্যন্ত একটা মানে ঝিনঝিন একটা ভাব চলে আসছে, সে নড়তে পারতেছে না। তার মাথার সারা শরীরটা মনে হচ্ছে তার কন্ট্রোলে বাইরে চলে গেছে। আর সে শুনতেছে ওই মহিলার হাসি, মহিলা হাসতেছে, এবং সেই হাসি শুনতে শুনতে নুরু দেখলো যে তার হাতটা নিয়ে মহিলা একটা কামড় বসায় দিল হাতের মধ্যে, হাতের ঠিক মানে কবজির উপরে একটা কামড় বসায় দিল। আর নুরু একসময় জ্ঞান হারাইলো, সে প্রচন্ড ব্যথা পেয়ে সে জ্ঞান হারাইলো। তো নুরুর আর জ্ঞান নাই, নুরু আসলে সেন্সলেস হয়ে গেছে। এদিকে বেলা গড়ায় সন্ধ্যা হয়ে গেছে। নুরুর বোন তো মানে দুপুরের পরে বিকালের দিকে বাসায় চলে আসছে স্কুল থেকে, এবং এসে সে টুকিটাকি কাজকর্ম করে রান্না বাড়া করে সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, তার ভাই আসে না কেন। সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেল, তো নুরুর বোন চিন্তা করছে তার ভাই এরকম বাইরে থাকে না, এতক্ষণ তার ভাই কোথায়? তার ভাই সবসময় বাসায় চলে আসে, সে যে কারণ তার বোন বাসায় একলা, সে এটা নিয়ে ভয় পায়। তো সে অনেক টেনশন করতে করতে একসময় অন্ধকার হয়ে গেল চারিদিক, সারা বাড়ির চারপাশে ঘুটঘুট করতেছে এরকম।
তো নুরুর বোন খুব টেনশন করতে করতে চিন্তা করলো ভাই কই গেছে, কই খুঁজবে সে। তো অগত্যা সে হারিকেনটা নিল, তাদের যে একটা দা আছে বাসায় সেই দাটা নিল, দাটা নিয়ে সে হাঁটা ধরলো, চিন্তা করলো ভাইকে খুঁজবে। হেঁটে যাচ্ছে, রাত হয়ে গেছে, পুরা গ্রামের যে ক্ষেতের উপর দিয়ে বাতাস বয়ে চলতেছে, ওখানে মানে পাতাগুলো নড়তেছে, কেউ নাই, কোনো মানুষ তো নাই। চিন্তা করলো কোথায় যাবে সে। তো প্রথমে সে একটা বাড়িতে গেল, সেখানে তার ভাইয়ের সাথে কাজ করতো, ফসলের মাঠে একজন লোক। সেখান দিয়ে বললো যে আমার ভাইরে দেখছেন নাকি? কয় তোমার ভাই তো দুপুরের পর থেকেই দেখি না, দুপুরের পর থেকে বেরিয়ে গেছে খাইতে, আর আসে নাই তো, খেতে আর ফেরত আসে নাই। নুরুর বোন খুব টেনশনে পড়লো, কোথায় গেছে তার ভাই। সে হাঁটতে হাঁটতে চলে গেল সেখানে বাজার, মানে বাজারের শুরুর দিকটা, পুরো বাজারটা তখন বন্ধ হয়ে গেছে, মানে বাজারে যেখানে কিছু দোকানপাট থাকে তখন রাত পর্যন্ত খোলা, সেখানে জিজ্ঞেস করলো তার ভাইকে কেউ দেখছে নাকি। তো মোটামুটি সবাই বললো যে না, নুরুরে আমরা কেউ দেখি নাই। কেন, কি হয়েছে? বলে নুরুরে খুঁজে পাইতেছি না, এরকম, ও তো আসেনি, বাসায় আসে নাই। এটা বলতে যেও তার বোন ভয় পাইতেছে, কারণ সে তো একলা মেয়ে মানুষ, এখন কি বলবে। তো এগুলো খুঁজে টুজে সে এক পর্যায়ে আসতেছে। তো তখন যখন সে ফেরত আসতেছে তখন কিন্তু আরও রাত হয়েছে। তাকে কিন্তু কেউ বলে নাই যে তোমাকে সাহায্য করি তোমার ভাইকে খুঁজে দিতে, বা সে কোথায় দেখতেছে, এটাও তাকে কেউ বলে নাই। তো সে যখন রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ তার মনে হলো তার ভাই বলছিল সেই বট গাছের কাছে গেছে, এবং সেখানে সে একটা মেয়ে তাকে ওই যে বলছে যে আমার বাপের গাছ এসে। তো তার কাছে তখন মনে নাড়া দিল, তার ভয় লাগলো যে আসলেই মানে ওই বট গাছের কাছে যে আমার ভাইয়ের কিছু হয়েছে নাকি। তো এই চিন্তা করতে করতে সে আস্তে করে হাঁটা দিল। অনেক ভয় লাগতেছে তার মন ধুক করতেছে ভয়ে, কারণ সবসময় তার ভাই তাকে আগলায় রাখে, তাকে কোথাও যেতে দেয় না। তো মানে এরকম কোনো রকম সব কাজই তার ভাই করে, যে হাঁড়ি পাতিল বন্ধ তার ভাই দয়, তো তাকে যেতে দেয় না। তো সে একলা এরকম রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছে, এবং সে ওই গাছগাছালির মধ্যে দিয়ে সে যাবে ওইখানে, তার মনের মধ্যে ধুক করতেছে ভয়ে। তো সে রাস্তা থেকে নেমে হাঁটা ধরলো আইল দিয়ে যাচ্ছে, হারিকেনটা ঝুলতেছে, হারিকেনের আলো দুই পাশে ক্ষেতের মধ্যে পড়তেছে আর রাস্তায় পড়তেছে এতটুকু দূর থেকে কেউ দেখলে দেখতে পাবে যে নিচের ক্ষেতের আইল যে একটা মেয়ে হেঁটে যেতেছে হারিকেন নিয়ে, মানে এরকম, এবং চারপাশে অল্প একটু আলোর একটা বলয় হইতেছে, আর তার হাতে দাঁটা। সে এরকম হাঁটতে হাঁটতে একসময় গাছগাছালি এখানে চলে আসলো। তো নুরুর বোনের বুকের মধ্যে মানে ভয়ে মানে ধুকধুক করতেছে, সে চিন্তা করছে ওখানে যাবে কি যাবে না, আসলে কি তার ভাই এখানে আছে, এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে একসময় উঠলো ওই জায়গায়। ওইটা একটা উঁচু ভিটার মতো, সে ভিটার উপর দিয়ে উঠে সে হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে গাছগাছালির মাঝ দিয়ে এসে এই যে ফাঁকা জায়গাটা, এইখানে চলে আসলো। সে এসে দেখতেছে হারিকেনের আলোয় হালকা আলোকিত হইতেছে জায়গাটা, এবং বট গাছটারে লাগতেছে ভয়ঙ্কর একটা জিনিসের মতো, এরকম দানবের মতো দাঁড়ায় আছে, ঝুড়িগুলো নামতেছে, তার বুকটা কেঁপে উঠলো দেখে ভয়। তো সে হারিকেনটা উঁচু করে ধরলো, সামনে উঁচু করে ধরে সে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যেতে যেতে যখন নাকি কাছাকাছি আসে, দেখলো একটা ভাজের কাছ থেকে, মানে বট গাছের একটা খাজের ভেতর থেকে তার পা দেখা যাচ্ছে একটা। তো সে দেখেই সে চিনতে পারছে এটা তার ভাইয়ের পা। সে দৌড় দিয়ে গেছে ওখানে, কাছে যেয়ে দেখে যে তার ভাই ওখানে পড়ে আছে, এবং ভাই মানে খুব ভারী নিঃশ্বাস নিতেছে, মানে খুব গভীর ঘুমে মানে তলায় আছে তার ভাই। তো সে যে তার ভাইকে ভাইয়া ভাইয়া বলে সে ডাকতেছে, এবং হাত পা ডলতেছে, এরকম হাত পা ডলতেছে, মানে গরম করার চেষ্টা করতে। ভাইয়ের শরীর ঠান্ডা, একদম শরীরটা কেমন ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। তো বারবার সে যখন ডলতেছে, এই সময় সে হঠাৎ করে একটা দুষ্ট হাসি শুনল, মহিলা মানুষের হাসি। তাকায় দেখতেছে যে অন্ধকারের মধ্যে চোখ জ্বলতেছে এক জোড়া, যেমন কোনো সাপদের চোখ যদি জ্বলে অন্ধকারে, যেমন কুকুর বিড়ালের চোখ জ্বলে, সেরকম অন্ধকারের মধ্যে এক জোড়া চোখ জ্বলতেছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, সে তাড়াতাড়ি তার ভাইকে ডাকছে, ভাইয়া ভাইয়া উঠো উঠো, ভাইয়া উঠো বলতেছে। দেখতেছে যে আস্তে আস্তে চোখটা কাছে আসতেছে। তার হারিকেনটা কিন্তু পাশে রেখে দিছিল সে। হারিকেনের আলোর কাছাকাছি যখন চলে আসে, হালকা আলো পড়ছে, সে দেখলো ওইখান থেকে অন্ধকারের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতেছে একটা মহিলা, কিন্তু মহিলা বলা ঠিক না, এটা মুখটার মধ্যে অসংখ্য বলি রেখা মুখের মধ্যে, চোখ দুটা জ্বলতেছে, এরকম বড় বড় কালো চুল চারিদিকে এলোমেলো ভাবে ছড়ায় পড়ছে কেশরের মতো, আর মানে মুখের ঠোঁট দুইটা মনে হচ্ছে ফেটে গেছে, শত ফাটা, সেরকম মানে লাল হয়ে আছে। এবং ওই হালকা হারিকেনের আলো যখন মুখে পড়ছে, হলুদ চোখটা, তার মধ্যে মণিটা এরকম কালচে চোখা মণি, সে ওখান থেকে তাকে দেখে হাঁ করে উঠলো, মুখটা হাঁ করলো। তো মুখের ভেতরটা সম্পূর্ণ লাল। তো নুরুর বোন তো প্রচন্ড ভয় পেয়েছে, সে ভাইয়া ভাইয়া বলে কয়েকবার করে ডাক দিছে, দিয়ে সে হাতের যে দাঁটা রাখছিল পাশে, দাঁটা উঁচু করে ধরছে ওইটাকে দেখে। ওইটা তখনই তার উপর লাফ দিল। সে দাঁ চালাইছিল, কিন্তু দাঁটা মনে হলো বাতাসের মধ্যে দিয়ে মানে চলে গেল, মানে কোথাও লাগলো না, বাতাসের মধ্যে দিয়ে ভেদ করে চলে গেল। কিন্তু সে বুঝলো তার গায়ের উপর কেউ ঝাঁপায় পড়ছে, একটা মানে কোনো বড় কোনো পাখি টাইপের কিছু ঝাঁপায় পড়ছে, এবং পরে তাকে প্রচন্ড জোরে কামড়ে দিল, এবং সে কামড়ানোর মানে ব্যথা পেল সে। তো তারপরে
অনেকক্ষণ পর তার আর কোনো হুঁশ নাই, মানে সে ওখানে হারায় গেছে, তার আর কোনো হুঁশ নাই। যাই হোক, পরদিন নাকি সারা রাত নাকি ওইভাবে চলে গেছে, সারা রাত পার হয়ে গেছে, কেউ জানে না কি হয়েছে এরপর ওই সময়টা। পরদিন সকালে নুরুর ঘুম ভাঙছে, সে অত্যন্ত দুর্বল, সে শুয়ে আছে ওইখানে, সে গাছতলায়, বুঝতে পারতেছে যে তার সারা শরীরে শিশিরে ভিজা, সে বুঝতে পারতেছে। তো সে কোনো মতো উঠে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে তার এক পাশে একটা হারিকেন রাখা। সে হারিকেনটা দেখেই সে চিনতে পারছে তাদের বাড়ির হারিকেন। তো সে লাফ দিয়ে উঠছে, তার মাথাটা ভনভন করতেছে, মনে হচ্ছে মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা। উঠে সে দূরে তাকায়, দেখতেছে তার বোন পড়ে আছে পাশে। তো নুরু একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে গেছে বোনের কাছে, যে দেখতেছে বোন পড়ে আছে অচেতন, বোনের শরীরে একদম মনে হচ্ছে ফ্যাকাশে। তো বোনকে সে ধরলো, ধরে দেখতেছে যে বোনের, সে মানে হাতের নাড়ি দেখার চেষ্টা করলো, গলার কাছে দেখার চেষ্টা করলো, দেখলো না, মনে হচ্ছে না যে তার কোনো সে হৃদস্পন্দন পাইতেছে। তো নুরু তো ওখানে মানে চিৎকার করে অনেকক্ষণ কাঁদলো এবং মানে আকাশ বাতাস ফাটায় কাঁদলো অনেকক্ষণ। তো তারপরে সে তার বোনকে উঁচা করে ধরে সে বাসায় চলে আসলো। আসার সময় সে তাদের পাশের যে ওই যেই বাড়িতে প্রথম তার বোন খুঁজতে গেছিল, সেই বাড়িতে কিছুক্ষণ চিৎকার করে ডাকলো বাড়ির লোকটাকে। তো সে যখন বাসায় আসছে, কিছুক্ষণ পর দেখলো যে হ্যাঁ, ওই লোকটা দৌড়ে আসছে তার বাসায়, যে এই নুরু, তুমি কইছিলা কালকে কি হয়েছে, তোমার বোন তোমারে খুঁজছে রাত্রেবেলা। তো তখন সে কাঁদতেছে। তো ওই লোকটা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে বললো যে এরকম তার বোনকে সে এরকম পাইছে গাছের তলায়, এবং সে দুপুরে গেছিল গাছের তলায় এরকম হয়ে গেছে। তখন ওই লোক বলে যে কি তোমার কি মনে নাই যে তুমি কিভাবে গাছের তলায় যে ঘুমায় গেলা? নুরু তখন বলে যে হ্যাঁ, আমার মনে পড়তেছে। তখন তার মনে পড়া শুরু করে, সে বলে আমি এরকম গাছের তলায় গেছিলাম খাইতে যায়, তারপরে এর আগের থেকে আমার সাথে দেখা হয়েছে ওখানে আরও একদিন, ওখানে এক মেয়ে মনে করছিলাম, কিন্তু আসলে এটা একটা মহিলা, একটা বেটি, সে আমার সাথে এরকম কথা বলতেছিল। কালকে খাওয়ার পরে আমি যখন খাইছি, উঠতে গেছি, আমার বলে যে তোর হাত দেখি, হাত দেখতে চাইছে, আর আমি জানি কেন দেখাইছি। তারপর আমার হাত ধরে এরকম একটা কামড় দিছে, কামড় দেওয়ার পরেই আমার আর কিছু মনে নাই। তখন লোকটা বলে আরে এটা তো ওইখানকার পেটুনি, এই গাছে, এটা সবাই কয় যে এই পেট নিয়ে ডাইনি, এটা গাছ লইছিল, এদের গোষ্ঠী ওইখানে আছে। আর আমাদের এই গ্রামের মধ্যে এরকম অনেকে দেখছে, তারে আমার দাদাই দেখছে, আমার বাপে দেখছে, এরকম ওই আছে এখানে, তোর এটাই ধরছিল। তখন নুরু বলে তোর এইটাই ধরছিল, তোর বোনটাও যা ক্ষতি করছে এটাই করছে। তখন নুরু তো আবার কান্নাকাটি করে। তো যাই হোক, তাদের নুরুর একা মানুষ, তার আর কি করার, ওই লোকটাও আসে এবং তাদের ওই গ্রামের অট্টক অঞ্চলে শোক নেমে আসে, সবাই মিলে শোক করে। তারপর তার বোনের একটা ব্যবস্থা করে তারা। তো নুরু যে তার বোনকে কবর দিয়ে কাঁদতে থাকে। হ্যাঁ, মানে তার কিছু করার নাই, সে একা পুরা, সে কাঁদতে একদম শেষ হয়ে যায়। তো তখন তারা বলে যে, অনেকে বলে, গ্রামের মানুষরা বলে যে তোমার উপরে যেহেতু চোখ পড়ছে, তুমি একা থাকো, তুমি যে হুজুরের সাথে কথা বলো গ্রামে। তো নুরু যে হুজুরকে বলে যে এরকম হচ্ছে, তো হুজুর তাকে দোয়া দুরুদ পড়ে দেয়, তাকে বলে যায়, এবং তার এই যে হাতের মধ্যে যে এখানে কামড় দিছিল এর জন্য তাকে তেল পড়া দিয়ে দেয় হুজুর। আরও বলে দেয় যে তুমি যে উপশহরে যাও, সেখানে ডাক্তার দেখায় বলো যে এটা কি হয়েছে, কারণ এই আমি তেল পড়া দিছি, কিন্তু এগুলো খারাপ জিনিস যদি তোমার কামড়ায় থাকে, আমি যতদূর বুঝতেছি তোমার খারাপ জিনিসে কামড়াইছে, খারাপ জিনে কামড়াইছে, এগুলার অনেক বাজে আছে, তো তুমি যে ওষুধপত্রও নাও। তো নুরু আর কি বলবে, সে হুজুরের থেকে ওই তেল পড়ায় নেয়, সে আর ওখানে যায় না, উপশহরে তার যাওয়ার প্রয়োজন নাই। তবে সে হাঁটতে সে পাগলের মতো হাঁটা চলা করে আর কি। তো নুরুর আসলে একদম মন আর থাকে না, সে হাঁটতে এদিক চলে যায়, সে বাজারে যেয়ে দেখা যায় যে পরিচিত কারো দোকানে ঘুমায় যায় রাত্রে, এবং রাত্রে দুঃস্বপ্ন দেখে, সে প্রায় এরকম দুঃস্বপ্ন দেখে যে তার কাছে এরকম আসছে। তো নুরু একদম ই হয়ে যায়, তার কোনো হুঁশ জ্ঞান নাই, সেরকম করতে থাকে। তো একদিন নুরু এরকম হাঁটতে আসতেছে, তো তাদের এই গ্রামের ওই পাশে গ্রামে ওখানে একটা এরকম নিচু জায়গা আছে। তো সেইখানে যে দেখে যে একটা দরবেশ বসে আছে, তো দরবেশকে দেখে নুরুর অনেক হয়, মনে ইচ্ছা হয় যে দরবেশকে সে বলে তার ঘটনা, তার মনে এটা ইচ্ছা হয়েছে, কেন নিজের মন থেকে বলছে। তো নুরু নাকি হেঁটে ওই দরবেশ ওখানে যায়, যে দরবেশ বাবাকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ওই দরবেশ তার দিকে তাকায় বলে যে, হাত দিয়ে এরকম ডাকে তাকে এদিকে আসার পর বলে কি যে তোমার তো পিশাচে ক্ষতি করছে। দরবেশই নাকি বলে দেখি তোমার হাত দেখি। তো হাত দেখতে চায় নুরু, নাকি তখন ভয় দেখাইতে চায় না, তার হাতে অনেক ব্যথা আর ওই জায়গাটা ঘা হয়ে গেছিল। দরবেশ নাকি বলে তোমার হাত দেখি, তোমার হাত দে, এদিক দে। তখন নাকি নুরু হাত বাড়ায় দেয়। তো দেখার পর নাকি দরবেশ তাকায়, ওখানে ফু দেয়, হাতের মধ্যে ফু দেয়, আর তার ওখানে চাল ছিল, ওখানে কতগুলো চাল ছিল একটা ইসের মধ্যে, চাল একটু দিয়ে দেয় ওখানে। দেখে যে নুরু অবাক হয়ে দেখে যে তার যে ঘাটা আস্তে আস্তে ওখান থেকে মিটে যাচ্ছে এরকম।
তো তারে বলে যে তোরে তো ক্ষতি করছে, তোর বোনরও ক্ষতি করছে, যাক আল্লাহ বিচার করবো, ওর যা, ওরে শেষ করে দিব আল্লাহ। আর তুই যদি বিচার করতে চাস এই লয় যে এই যে এখান থেকে নিয়ে যা আমার থেকে, এইটা নিয়ে ছিটাই দিবি ওর গায়ে। বলে দেখে যে এরকম চাল, এতগুলো চাল দরবেশটার হাতে দিয়ে দেয়। তো নুরু বলে ও শেষ হয়ে যাবো? তো বলে হ্যাঁ শেষ হয়ে যাবো। নুরু আর কোনো কথা না বলে দরবেশের কাছে তাকে সালাম দিয়ে ওখান থেকে উঠে যায়। তাকে দরবেশ ওখানে তাকায় আছে। তো নুরু যখন নাকি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, উপরে উঠে গেছে ওই মূল রাস্তা দিয়ে, তাকাইছে আবার পিছিয়ে, তাকায় দেখে যে দরবেশ ওখানে নাই। সে দরবেশে বসা দেখছিল, ওখানে দরবেশ নাই। তো সে অবাক হয়ে যায় যে কি কি মানে এটা কোন দরবেশ, ওনারা আমি দেখলাম আবার নাই। তো এগুলো চিন্তা করতে করতে নাকি নুরু হেঁটে হেঁটে যায়। তো যেতে যেতে ওই যে ওই গাছতলার ওইখানে আসে, তখন অলরেডি বেলা পড়ে গেছে, একদম সন্ধ্যার মতো হয়ে গেছে, মানে তখন একদম নামবে, সন্ধ্যা নামবে। তো নুরু কিন্তু তার হাতের মুঠে সেই ধরে রাখছে, চালগুলা ধরে রাখছে, এবং তার সারা শরীর কাঁপতেছে। সে মনে করছে যে আজকে আমি বাঁচবো মা মরবো, ওরে আমি শেষ করে দিব, ওই সেই যে ডাইনি সেটা আমি শেষ করে দিব। তো এই চিন্তা করতে করতে নাই গাছের কাছে যে সে নাকি বলতে থাকে তুই কই, তুই কই বলে ডাকতে থাকে। তো তখন নাকি উপর থেকে শুনে যে ওই মানে মেয়েটার কণ্ঠ, তারা বলে যে তুই এত উতলা হইছিস কেন, তুই আইসোস, আমি জানতাম তুই আবি, আমি তোরে ডাকি তুই আসোস না। তাই বলতে বলতে দেখে গাছের উপর থেকে নেমে আসে। তো এসে নুরে বলে কি হয়েছে তোর, তোর হাতে কি, তোর হাতে তো মনে খারাপ কিছু, এই বলে তার দিকে হঠাৎ করে সে সোজা হয়ে দাঁড়ায়। দেখা যায় ওই মানে মহিলাটা সাধারণত বা মেয়েটা সাধারণত আসতো বসে বা এরকম করে কুজা হয়ে আসতো, বা এরকম মানে খুব একটা দাঁড়াইতো না সোজা, দেখে সোজা হয়ে দাঁড়ায়। তো সোজা হয়ে দাঁড়ানোর পর নুরু ভয় পেয়ে যায়, দেখে বিশাল আকৃতির লম্বা সে, এবং তার চুল একদম পুরো হাঁটু পর্যন্ত এরকম বড়, এবং মুখ হাঁ করছে, মুখের মধ্যে এরকম দাঁত ভয়ঙ্কর। তুই কি নিয়ে আইসোস আমার লেগে বলে এরকম করে নাকি নুরুর দিকে আসে, নুরু চালটা ছুঁড়ে মারে তার দিকে। তো চালগুলা লাগার সাথে সাথে নাকি সে চিৎকার করে উঠে, একদম মানে সেই ডাইনিটা একটা চিৎকার করে উঠে। তো নুরু দেখে যে একদম নীল একটা আলোর মতো হয়ে সে ছড়াই যেতেছে, পুরা চারদিকে ছড়াই যেতেছে। নুরু ভয়ের চোটে সে ওই মাটির মধ্যে তাড়াতাড়ি পড়ে যায়, পড়ে গড়াইতে গড়াইতে দিকে চলে আসে, এবং ওই যে নীল আলোটা নাকি ওই গাছের পাশে রেডিয়াস ধরে, একদম পুরা রেডিয়াস ধরে নীল আলো হয়ে থাকে অনেকক্ষণ। অনেকক্ষণ পর নাকি দেখে যে ওই আলোটা আস্তে 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 কমে গেল। এরপর থেকেই নাকি ওই গাছের গোড়াটা ওইরকম হয়ে গেছে, ওই জায়গাটাকে কোনো ঘাস টাস হয় না, একদম ওইরকম। আর মানুষজন নাকি অনেকে রাতের বেলা এই কান্নার শব্দ শুনে ওইদিকে আসলে, বা ভর দুপুরেও কেউ ভয় এদিকে আসে না, যেহেতু আগে এই ধরনের ঘটনা প্রচলিত আছে। রবি, দেরি না করে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনা সময়কাল 2012 সাল। রবি ভাই বিয়ে করেছেন সবেমাত্র 1 বছরের কাছাকাছি। প্রায় 3.5 বছরের সম্পর্কের পর রুমা ভাবির সাথে ওনার বিয়ে হয়। রবি ভাইয়ের বাবা মা তাদের গ্রামের বাড়ির নোয়াকলাতেই থাকতেন, তবে সরকারি চাকরির সুবাদে তিনি থাকতেন চট্টগ্রাম এলাকার কোনো একটা জায়গায়। তিনি সে এলাকায় উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সবেমাত্র ওনার পোস্টিং হয় চট্টগ্রামের সেই এলাকাতে। খুব সুন্দর একটা দোতলা সরকারি বাংলো পান তিনি। বাসাটা ছিল এমন যে মেইন গেটে ঢুকবার পর চারপাশে এবং পিছনে বাগান, আর মাঝে সেই বাড়িটা। আর বাসায় যে কাজের লোক আর দারোয়ান থাকতো তারা মূলত এখানেই অনেকদিন ধরে কাজ করে থাকছে। সরকারি বাসা, কর্মকর্তারাই শুধু বদলি হয়, আর বাকি যারা কর্মচারী আছেন তারা সচরাচর এরকম বদলি হন না। যাই হোক, রবি ভাই বিয়ের পর এই প্রথম এমন ব্যক্তিগত বাড়িতে তিনি উঠছেন। তাই ওনার শ্বশুর যেহেতু বিদেশে থাকতেন, তাই শাশুড়িও তার সাথে সেই বাসায় থাকা শুরু করেন। তো বাড়িতে উঠবার সপ্তাহখানিক পরের ঘটনা। কোনো একদিন ছুটির দিনে সন্ধ্যার দিকে বাসায় তিনি টিভি দেখছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে বুয়ার চিৎকার শুনতেই ওনার স্ত্রী সহ তিনি ছুটে যান রান্নাঘরে। গিয়ে দেখেন যে পুরা রান্নাঘরে ধোঁয়া। তিনি ভাবেন যে আগুন লাগলো কিনা, তাই পাশের বাথরুম থেকে বালতি করে পানি নিয়ে আসেন এবং রান্নাঘরে মারতে থাকেন অনবরত, কিন্তু তাতেও ধোঁয়া নিভে না। কোনো রকম বুয়াকে সেখান থেকে বের করা হয়। সাথে সাথে রবি ভাইয়ের শাশুড়ি এসে রান্নাঘরে ঢুকে চুলার দিকে যাওয়ার পর ধোঁয়া কমতে শুরু করে। তো তিনি বলেন যে বুয়া চুলায় জ্বালায় রাখবার কারণে কাগজ পুড়ে গিয়েছিল, তাই এমন আগুন লেগেছে, সেখান থেকেই ধোঁয়া। তবে বুয়া যেই কথা বলে তা শুনে রবি ভাই এবং তার স্ত্রী বেশ ভয় পেয়ে যান।
বুয়া বলেন তিনি রান্নাঘরে মোটেও চুলা ধরাননি, তিনি সবজি কাটছিলেন। এমন সময় পিছন থেকে প্রথমে একবার পাতিল পড়বার আওয়াজ আসে, ভাবে এমনি হয়তো পাতিল পড়ে গিয়েছে। কিন্তু কার্নিশ থেকে দ্বিতীয়বার পাতিল পড়বার পর তিনি তাকিয়ে দেখেন কালো কাপড় পরা কেউ একজন কার্নিশে বসে দোল খাচ্ছে, যার চেহারা ছিল কাপড় দিয়ে ঢাকা। বুয়া এটা দেখে চিৎকার দিতেই চারপাশে ধোঁয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে, সেই সাথে রান্নাঘরের বাতিটা নিভে যায়, মানে বন্ধ হয়ে যায়। এরপর বুয়া অনেক ভয় পেয়ে যান। পরে ওনাকে রবি ভাইয়ের শাশুড়ি তার ঘরে নিয়ে ফ্লোরে শোয়ার ব্যবস্থা করে দেন এবং বুয়াকে সান্ত্বনা দেন যে দেখো, এটা ভয় পাওয়ার কিছু নেই, হয়তো চোখের ভুল, তুমি দেখছো। তো ঘুমাতে যাওয়ার সময় বুয়া খুব রেগে গিয়ে বলতেছেন যে খালাম্মা, 20 বছর ধরে কাজ করি বাসায়, জীবনে তেমন ঘটনা দেখলাম না, আমিও জানি এগুলা কেমনে তারায়, সকালটা হইতে দেন, বাকিটা কালকেই বুঝামো। সকাল হতেই বুয়া পিঠের ব্যথায় উঠতে পারছিলেন না তিনি। রবি ভাইয়ের স্ত্রী গিয়ে দেখেন বুয়ার পিঠে অনেক আঘাতের চিহ্ন, লাল লাল দাগ পড়ে আছে, চাবুক দিয়ে মানুষকে মারা যেরকম দাগ হয় সেরকম দাগ। বুয়া অল্প সময়ের মাঝে এতটা অসুস্থ হয়ে যায় যে ওনাকে বাড়ি থেকে লোক আনা হয়, ওনার বাড়ি থেকে, এবং তারা এসে তাকে নিয়ে যায়। এরপর থেকে তিনি অসুস্থতাজনিত কারণে কাজে আসতে পারেন না। রবি ভাই এই ঘটনা শুনে ওনার অফিসে দুইজনকে জানায়, যারা স্থানীয় ছিল সেখানে। তারা বলে যে এই বাসায় গত 15-20 বছর ধরে অনেকেই ছিল, তবে কারো সাথে এমন কোনো ঘটনা কেউ শুনতে পায়নি। যাই হোক, পরের সপ্তাহে বৃহস্পতিবার হবে তখন। রবি ভাইয়ের শাশুড়ি বলেন যে আগামীকাল যেহেতু শুক্রবার, তো আজকে যেন অফিস থেকে আসার সময় গরুর মাংস নিয়ে আসে, কাল কয়েকজন মিসকিনকে তিনি খাওয়াবেন। রবি ভাইও তাই করেন, তিনি 2-3 কেজির কত গরুর মাংস কিনে নেন বাজার থেকে। তো পরের দিন সকালে যেহেতু রান্না করতে হবে, তাই ডাইনিং রুমে যে ফ্রিজে আছে সেই ফ্রিজে পলিথিন পেঁচিয়ে সেই মাংস রাখা হয়। সকাল হবার পর রান্না করার উদ্দেশ্যে রবি ভাইয়ের স্ত্রী ফ্রিজ খুলে দেখেন যে সেখানে যেখানে মাংস রাখা ছিল সেখানে মাংসটা নাই, কোনো ব্যাগই সেখানে নাই। তিনি তার মাকে জিজ্ঞেস করেন এবং রবি ভাইকে জিজ্ঞেস করেন যেটা গেল কোথায়। যখন কোথাও খুঁজে পাচ্ছে না, তখন তিনি রান্নাঘরে গিয়ে দেখেন যে খালি পলিথিনটা পড়ে আছে, আর কিছুই সেখানে আশেপাশে নাই। বাসায় থাকেন ওনারা 3 জন, তাহলে এই কাজ করলো কে? বেশ চিন্তায় পড়ে যান তিনি। বাড়ির দারোয়ানকে জানানো হলে তিনি বলেন এখানে রাতে চোর আসবার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ আশেপাশে ভালোই সিকিউরিটির ব্যবস্থা আছে সেখানে। রবি ভাই কি করবেন তার মাথায় ঢুকছিল না। তো এইভাবেই চলতে থাকে আরো কয়েকদিন। টুকটাক ইনসিডেন্ট সেখানে ঘটে, তো ওনাদের মনে একটু আতঙ্ক জাগে যে আসলে এই বাসার সমস্যাটা কি। তো আরেক রাতের ঘটনা, রবি ভাই নিচতলাতে, ভেতরে ডুপ্লেক্স বাসা ছিল, নিচতলাতে তিনি তার রুমে বসে ল্যাপটপে রাতে আনুমানিক 1:30টার দিকে কাজ করছিলেন। ওনার স্ত্রী, তিনি ছিল দোতলাতে ঘুমন্ত অবস্থায়। তো রবি ভাই কাজ করতে করতে কখন যে 1:30টা বেজে গেছে সেই খেয়াল ওনার নাই। তখন ওনার স্ত্রী তাকে ডাক দেয়। তিনি ভাবেন ঘুমানোর জন্য হয়তোবা তার স্ত্রী তাকে ডাকছে। প্রথমবার ডাকে সাড়া না দিলেও দ্বিতীয়বার যখন ডাক দেয় তখন তার স্ত্রী কণ্ঠটা বেশ কর্কশভাবে আসে। এবার তিনি নিজের কাজ থেকে মনোযোগটা হারিয়ে ভাবেন, আচ্ছা আমার স্ত্রী তো দোতলায় ঘুমাচ্ছিল, তাহলে ডাক দিল কে? ও কি ঘুম থেকে উঠে নিচে আসলো নাকি? তো তখন তিনি খেয়াল করেন যে সোফার পাশে জানলা দিয়ে যে ওনার স্ত্রী বাহিরে বাগানটার ওখানে দাঁড়িয়ে আছেন। রবি ভাই বেশ ক্ষেপে যান, এত রাতে বাহিরে যাওয়ার মানে কি? তিনি রুম থেকে এসে বাহিরে গেলে ওনার স্ত্রীকে, মানে ওনার স্ত্রী তখন তাকে আবার নাম ধরে ডাক দেয় এবং তার কাছে যেতে বলে। তিনি তার স্ত্রীকে বেশ জোরে ধমক দিয়ে বলেন যে এত রাতে কি ফাজলামি করো আমার সাথে? এমন জোরে ধমক দেয় যে গেট থেকে দারোয়ান এসে পড়েন। কারণ আসবার সাথে সাথে রবি ভাই দেখেন তার স্ত্রী আর সামনে নেই, এমনকি আশেপাশে কোথাও নেই। তার মনে যে ভয় কাজ করছিল সেটা দারোয়ান বুঝে গিয়েছে। দারোয়ান তাকে বসে বলে যে স্যার দেখেন, আমি তো এখানে ছিলাম,
আমি তো আশেপাশে কিছুক্ষণ পর পর সব খেয়াল করি, কিন্তু ভাবিকে তো এখানে আসতে দেখি নাই। আপনি মনে হয় স্যার ভুল দেখছেন মনে হয়। তখন রবি ভাই তিনি তাড়াতাড়ি করে দোতলায় রুমে গিয়ে দেখেন ওনার স্ত্রী ঘুমাচ্ছে, এবং ভয়ানক বিষয় হলো নিচে ওনার স্ত্রীকে দেখেছিলেন শাড়ি পরা অবস্থায়, আর এখন রুমে তার সামনে সেলর কামিজ পরা অবস্থায় তার স্ত্রী ঘুমিয়ে আছেন। যেহেতু নিজের চোখে আজকে এমন ঘটনা ঘটেছে, তাই পরের দিন বাসায় স্ত্রী আর শাশুড়িকে সব জানায় বলে দেন যে তিনি অফিসে জানিয়ে দিবেন যে আপাতত এই বাসায় তার আর থাকা হচ্ছে না, এবং তিনি থাকতে চাচ্ছিলেন না, কারণ এখানে বড় ধরনের সমস্যা আছে। কেউ হয়তো আশেপাশে যারা কর্মচারী যারা আছে তারা তো ভয়ে বলতে চাচ্ছে না। তবে ওনার শাশুড়ি শুরুতে বাসা বদলের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও অনেক জোরাজুরি পরে তিনি রাজি হয়ে যান। পরবর্তীতে রবি ভাই বাসা নেন কয়েক গলি পরে। তো বাসা ছাড়বার দিনেও ঘটে অদ্ভুত সব ঘটনা। বাসায় যখন মালপত্র সরানো হচ্ছিল তখন আর কেউ না শুনলেও তিনি শুরু থেকে শেষ অবধি একটু পর পর বেশ জোরে প্রাপ্তবয়স্ক লোকের কান্না আওয়াজ পাচ্ছিলেন। তিনি খোঁজ করছিলেন প্রতিটা রুমে গিয়ে যে আসলে কান্না করছে কে, আর তার তখন তো সাহস ছিল এই কারণে যে বাসায় তো যারা মালপত্রের কাজ করছে এখানে ওনার চেনা জানা অনেকে ছিল। যাই হোক, তো এই কান্নার আওয়াজটা যখন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন বেশ কয়েকবার তো অসংখ্যবার তিনি শুনেছেন, তখন তার মনে হচ্ছিল যে তিনি নিজে কান্না করলে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ আসছে। এরপর তিনি বাকিদেরকে কয়েকবার জিজ্ঞেস করলে তারা কিছু শুনতে পায় না বলে জানিয়ে দেয়। সবার শেষে যখন রুম থেকে শেষবারের মতো সে বাড়িতে রবি ভাই বের হতে যাবেন, তখন কাগজ পোড়া দিলে যেমন গন্ধ লাগে তেমন তীব্র একটা ঘ্রাণ ওনার নাকে আসে, এবং এই ঘ্রাণটাই তিনি পেয়েছিলেন যেদিন ওই যে বুয়া চিৎকার দিল সেদিন সেই মুহূর্তে। যাই হোক, তিনি সে বাসা থেকে একবার মতো বেরিয়ে যান, চলে আসেন নতুন বাসায়। রবি ভাই এক কথা যেন হাফ ছেড়ে বাঁচলেন। এখানে আর ভয় নাই, আর কোনো আতঙ্ক নাই। তিনি চাইলেই কিন্তু আগের বাসায় হুজুর এনে সমস্যাটার মূল কারণ উদ্ঘাটন করতে পারতেন। তবে এলাকায় অনেকে ওনাকে সরকারি কর্মকর্তা হিসেবে চিনে এবং ভালো তার নাম ডাকা হয়েছিল কয়েকদিনে, তাই তিনি সেভাবে আসলে আগান না। আর যেহেতু সবাই বলছিল এখানে কোনো সমস্যা নাই, তিনি যদি এই কাজগুলো করতেন দেখা যেত মানুষ ওনাকে উল্টাপাল্টা অনেক কিছু বলতে পারত। তো নতুন বাসায় ভালো চলছিল তার দিনকাল, কোনো সমস্যা নাই। প্রায় 1 মাস পরের ঘটনা, রবি ভাইয়ের খালা শাশুড়ির বাসায় কোনো এক অনুষ্ঠানে ওনার স্ত্রী এবং শাশুড়ি থাকবার উদ্দেশ্যে যান, মানে তারা রাতে সেখানে থাকবেন। তো রবি ভাইকে সেই রাতে তখন তার বাসায় একাই থাকতে হবে। ঘুমানোর আগে ওনার একটা অভ্যাস আছে, তিনি যখন বাসায় কখন একা থাকতেন জানলা সব লাগিয়ে দিতেন ঠিকই, কিন্তু দরজাগুলো আর প্রতিটা রুমের দরজা তিনি খোলা রাখতেন, এবং সেই রাতেও তিনি সেই কাজটাই করেন। সব জানালার আগে মেন গেটটা তো লাগানো থাকবেই, বাকি দরজাগুলো তিনি খোলা রেখে তার নিজের রুমে তখন শুতে চান। তো নিজ রুমে বসে তিনি মুভি দেখছিলেন, হঠাৎ করে ধাপ করে আওয়াজ আসতেই তিনি উঠে পড়েন। ভাবেন যে বিল্ডিং এর আশেপাশে কিছু পড়লো নাকি, মানে বস্তা পড়লে যেরকম ধাপ করা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজটা 2-3 বার হয়। তিনি তখন একটু উঠে গিয়ে আরেকবার যখন আওয়াজটা পান তখন বুঝে যান যে না, এটা বাসার মধ্যে কোথাও হচ্ছে। এরপর তিনি উঠে গিয়ে দেখেন আসলে কি হয়েছে। সব কিছু স্বাভাবিক ছিল, তবে ওনার শাশুড়ি যেই রুমে থাকতেন সে বাসায়, সেই রুমের দরজাটা গিয়ে দেখেন যে লাগানো। এমন তো হবার কথা না, ফ্যান বা জানালা কিছুই তো খোলা নাই। দরজা তো খোলা রেখে তিনি ওনার রুমে গিয়েছিলেন মুভি দেখতে, তাহলে দরজাটাতে লাগালো কে? রবি ভাই শাশুড়ির রুমের দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজাটা লক করা। এতে তিনি আরো ভয় পেয়ে যান। তিনি অনেকবার ধাক্কা দেন, সব রুমের লাইট জ্বালিয়ে দেন, কিন্তু কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছিল না। এরপর নিজ রুমে এসে খোঁজাখুঁজির পর সেই রুমের লকের চাবিটা বের করেন। প্রায় 4-5 মিনিট পর তিনি আবার শাশুড়ির রুমে যেতেই দেখেন আগের মতো দরজাটা খোলা। তিনি লাইট জ্বালায় সব রুম চেক করে দেখেন যে বাসায় কেউ নাই, পুরা বাসা খালি।
তার মানে কি সমস্যাটা আবার শুরু হয়ে গেল? তিনি বুঝে গিয়েছেন আগের বাড়িতে তাহলে কোনো ইস্যুই ছিল না, ব্যাপারটা এখন রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে কোনো রকম ভয় ভয় থেকে তিনি পার করেন। রাতে বেশ কয়েকবার ওনার স্ত্রীকে ফোন দিয়েছিলেন, কিন্তু হয়তো কোনো কারণে ফোন সাইলেন্ট ছিল, তিনি আর তার স্ত্রীকে সেই বিষয়ে রাতে শেয়ার করতে পারেন না। পরের দিন সকালে ওনার স্ত্রীকে কল দেওয়ার পর তারা দ্রুত সেখানে এসে পড়েন। রাতে সব কথা বলেন যে কি হয়েছিল। রবি ভাই এবার সিদ্ধান্ত নেন হুজুর এনে সমাধান করবেন তিনি, কিন্তু ওনার শাশুড়ি বলেন আরও কিছুদিন দেখবার জন্য। তো তিনি সেই অনুযায়ী হুজুর আনেন না। সপ্তাহখানিক কোনো সমস্যা হয় না। পরবর্তী ঘটনা ঘটে কোনো একদিন ভোর রাতে। রবি ভাই সাধারণত মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন এবং ফজরের নামাজটা তিনি তখন অ্যালার্ম বাজলে তারপর উঠে ফজরের নামাজটা পড়েন। তো তিনি অ্যালার্ম বাজবার পর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যান নামাজ পড়তে। তো 2 রাকাত সুন্নতের পর যখন 2 রাকাত ফরজ নামাজ শেষ রাকাতে তিনি আছেন, তখন তিনি তার নিয়ম অনুযায়ী সালাম ফেরান। তারপর ঠিক তার কানে ভেসে আসে তার সালাম ফেরানোর পর কর্কশ কণ্ঠেই বলছে, তার সালামটাই তাকে রিপ্লাই করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তিনি স্পষ্ট 2বার শুনতে পান। তো তিনি ওঠার পর দেখে যে সেতুর ভিতরে ডিম লাইট জানালা ছিল। তিনি হঠাৎ করে পাশে তাকাতে যাবেন যে আসলে কর্কশ কণ্ঠে কে এই সালামটা দিল ওনাকে। নামাজ তো তিনি পড়ছিলেন। তিনি পাশে তাকিয়ে দেখেন মানুষ আকৃতির অবয়ব ড্রয়িংয়ের যে ফুলদানি আছে সেই ফুলদানিটা হাতে নিয়ে তাকে আসার মেরে তার দিকে ছুঁড়ে ফেলতে লাগছিল। রবি ভাই চিৎকার দিয়ে হাত দিয়ে সেই ফুলদানিটা নিজের হাত থেকে এটা ছিঁড়ে মেরে ফেলায়। তিনি কোনো রকম হাফ ছেড়ে বেঁচে তিনি তো সে রুমের লাইট জ্বালাতে যাবেন এবং সাথে সাথে দেখেন অবয়বটা রুমের নাই। আবার সেই পোড়া পোড়া একটা গন্ধ, কাগজ পোড়া যেমন গন্ধ সেরকম একটা গন্ধ। এবং তার চিৎকার শুনে ওনার স্ত্রী রুম থেকে এসে দেখেন ফুলদানি ভাঙা অবস্থায় পড়ে আছে, আর রবি ভাই ভয়ে একপাশে বসে আছেন, তার হাত পা কাঁপছে। তার স্ত্রী তখন সেই ঘ্রাণটা পেয়েছিল। তিনি কোনো রকম নিজ রুমে যান স্ত্রীকে নিয়ে এবং বলেন যে তিনি কি দেখেছিলেন। ওনার স্ত্রী বলে যে তুমি এই সময় কিসের নামাজ পড়তে গেলা? এখন কি ফজর ওয়াক্ত? মাত্র বাজে 2:30। রবি ভাই এটা শুনে যেন আরও ভয় পেয়ে যান, কারণ তিনি নিজে মোবাইলের অ্যালার্ম বন্ধ করবার সময় ঘড়িতে দেখেছিলেন ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে। এমনকি ড্রয়িং রুমের ঘড়িতেও একই সময় তিনি দেখে যায় নামাজটা বিছিয়ে নামাজ শুরু করেছিলেন। না, আর সম্ভব না। সকাল হতেই অফিসে না গিয়ে তিনি চলে যান তার এক কলিগের মাধ্যমে হুজুরের সন্ধানে, মানে হুজুর খুঁজবার সন্ধানে চলে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে একজন হুজুর তিনি পেয়ে যান, যিনি কিনা আসবেন জোহরের নামাজের পরে বা আসরের আগের সময়। তো রবি ভাই বাসায় এসে দুপুরের খাওয়ার পর সেই হুজুর তিনি আসেন। হুজুর এসে সবাইকে এক রুমে ডাক দেন, তবে ওনার শাশুড়ি অপরিচিত লোক দেখে সামনে আর যান না। এরপর হুজুর ওনার মতো প্রতিটা ঘর চেক করে দেখেন, তবে বাসায় তেমন কোনো ইস্যু তিনি খুঁজে পান না। দেখছেন বাসায় সব ঠিক আছে। তো রবি ভাইকে তিনটা জানান সেই হুজুর, এবং যাওয়ার আগে তিনি রবি ভাইকে একটা আমল শিখিয়ে যান, ছোট্ট একটা আমল, এবং বলেন যে এই আমলটা চালিয়ে যাওয়ার জন্য, মানে পড়বার জন্য। আর এটা আমলটা করার পর যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে ওনার সাথে দ্রুত যোগাযোগ করবার জন্য, দেরি যাতে না করে। হুজুর বাসা থেকে চলে যাওয়ার পর রবি ভাইয়ের শাশুড়ি বেশ রাগ করে বসেন এবং তিনি বলে বসেন যে বাসায় ওনার অনুমতি না নিয়ে এভাবে হুজুর আনা ঠিক হয় নাই, কেননা ওনার মেয়ে সারা দিন বাসায় একা থাকে, তিনিও বাসায় একা থাকেন, রবি ভাই তো অফিসেই থাকেন। এসব জিন ভূত খুঁজতে গিয়ে যদি তার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে এর দায় ভার কে নিবে? এগুলো নিয়ে কথা বলতে বলতে বেশ রাগারাগি করেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার ছোট মেয়ের বাসায় চলে যান। রবি ভাই সেই রাতেই হুজুরের নিয়ম অনুসারে আমল করা শুরু করেন। প্রথম দিন তার কিছুই হয় না, সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় দিন আমল করবার
আমল করবার পর মানে পরের ঠিক ভোর যে রাতটা আছে সেই রাত থেকেই, নামাজের পর থেকেই ওনার মাথা ব্যথা হয় এবং অনবরত বমি করতে থাকেন তিনি। এটা প্রায় চলে দুপুর 12টা-1টা পর্যন্ত। টিকতে না পারে তিনি হুজুরকে জানালে হুজুর বাসায় আসেন। হুজুর বাসায় এসে রবি ভাইকে পরা পানি খাওয়ালে কিছুটা সুস্থ হন তিনি। এরপর হুজুর রবি ভাই এবং ওনার স্ত্রীকে ডেকে নিয়ে আসেন। নিয়ে আসার পর সেই ভাবিকে মানে রুমা ভাবিকে মানে রবি ভাইয়ের স্ত্রীকে তিনি বলছেন, সে হুজুর তাকে উদ্দেশ্য করে বলছেন যে ভাবি, আমি আজকে যা বলবো সব আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই। দেখেন, আমি কাজ করতে এখানে আসছি, যা সত্য তাই বলবো। কেউ এতে মনে কিছু নিলে আমার কিছুই করবার নাই। রবি সাহেবকে মূলত তাবিজ করা হয়েছে, আর যদি সত্যি বলতে হয় এটা করেছেন আপনার আম্মা। জানি বিশ্বাস করা আপনার জন্য কষ্টকর, প্রমাণ চাইলে আমি যা বলছি দেখেন তা মিলে কিনা। আমি বাসায় ঢুকে বলতে পারতেছি যে আপনার মা আজকে বাসায় নাই এবং আপনি ওনার রুমে সবুজ রঙের একটা ব্যাগ পাবেন। সেটা খুলে দেখেন কয়েকটা তাবিজ সেখানে পেঁচানো আছে। কষ্ট করে সেই তাবিজগুলো নিয়ে আসেন, এরপর রবি ভাইয়ের বাকি সমস্যার সমাধান আমি করতেছি। ঠিকই সবুজ ব্যাগে সেখানে তাবিজ পাওয়া যায়। আনবার পর হুজুর তা ওনাদের সামনে নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে বলে, আমার কথা মিলা দেখেন কথাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আপনার আর রবি ভাইয়ের পছন্দের বিয়ে ছিল তাই না? আপনাদের একটা সম্পর্ক ছিল অনেক দিনের। এটাও মিলায় দেখেন যে আপনার মা চায় নাই আপনি রবি ভাইকে বিয়ে করেন। তিনি চেয়েছিল ওনার চাচাতো বোনের ছেলে বিদেশ থাকে, তাতে আপনার বিয়ে দেওয়ার জন্য। বিয়ের কথা চলবার সময় রবি ভাইয়ের মায়ের সাথে তুমুল ঝগড়া হয়, কিন্তু আপনাদের পছন্দের বিয়ে কি আর করা। এজন্য আপনার আম্মা চেয়েছিলেন রবি ভাইয়ের যেভাবেই হোক ক্ষতি করতে। অনেক সুযোগ তিনি খুঁজছিলেন। অবশেষে তাবিজ করে ওনার উপর জিন চালান দেন, আর তাই আপনাদের সাথে থাকা শুরু করেন আপনার মা। আজকে যদি সমাধান না হতো তাহলে আপনাদের সম্পর্ক ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেত এবং রবি ভাই আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেন। যাই হোক, সাবধানে থাকবেন আর খালাম্মাকে বোঝানোর চেষ্টা করবেন। এগুলো শুনে রুমা ভাবি মানে রবি ভাইয়ের স্ত্রী তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না। তখন হুজুর একে একে বিগত দিনের ইনসিডেন্টগুলো মিলাতে বলেন। যেমন ওই যে বুয়া রান্নাঘরে যা দেখেছিল, তারপর ওনার মা যে মানে রবি ভাই শাশুড়ি যাওয়ার পর সব সমাধান হয়েছিল। মাংসের প্যাকেট মিসিং ছিল, এটা কিন্তু এই মাংস আনতে বলেছিল কিন্তু সেই রবি ভাই শাশুড়ি। তখন হুজুর বলে, দেখেন সেই মাংসটা আনতে বলেছে এই কারণে যে তিনি তার জিন্না তার কাছে খেতে চেয়েছিল, কি একটা দাবি করেছিল, তখন তিনি এটা তাকে ভোগ হিসেবে দিয়েছিলেন। এগুলো টুকটাক বিষয় এবং অনেক কিছু তখন হুজুর মিলা সবকিছু বলেন যে দেখেন এগুলো ঘটেছে এই কারণে। এছাড়া ব্যাগে যে তাবিজ পেলেন সেটা তখন সে হুজুর বুঝায় এবং বলার পরে তারপর সেই রুমা ভাবি তিনি আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হন। তো সেদিনের মতো হুজুর ওনার যাবতীয় কাজ করে চলে যান। আসলে তিনি যা যা বলছিলেন সবই ঠিক ছিল, কিন্তু তাবিজ করবার বিষয়ে কয়দিন পর যখন সব কিছু জানানো হয় রবি ভাই শাশুড়িকে, তখন ওনাদের পারিবারিক সমস্যার কারণে সেই রবি ভাই এবং ওনার স্ত্রী ওনারা আসলে রবি ভাই আসলে ওনার শ্বশুরবাড়ির দিক দিয়ে আসলে ওনার সাথে তোমার যোগাযোগ রাখে না এবং রবি ভাইয়ের সাথে পরবর্তীতে প্যারানর্মাল ইনসিডেন্ট আর তেমন কিছু একটা হয় না। তারপর তিনি তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছেন। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ লালমনিরহাট জেলা আদিতমারি থানা। তো ঘটনাটি ঘটেছে আমার এলাকায় আমার সঙ্গে। তো আমি একদিন রাতে বেরোইছি শখ করে মাছ মারার জন্য। তো আমাদের দোলার ওইখানে আর কি মোটামুটি মাছ পাওয়া যায়, সবাই মারে। তা আমারও একদিন মনে আমি প্ল্যান করছি যে আমি আজকে একদিন একটা মাছ মারতে যাবো, শখ করে মাছ মারতে যাবো। তো একটা লাইট কিনছি, একটা জাল কিনছি। সেই জাল নিয়ে আমি মাছ মারার জন্য ওই আপনার চলে গেলাম দোলায়, যেখানে আর কি বড় একটা নদী আছে আমাদের দোলার মাঝখানে। ওই নদীতে মাছ মারার জন্য আমি চলে গেলাম, তো মাছ মারবো। তো সেই দিন একটু বৃষ্টি ছিল, হালকা পাতলা বৃষ্টি।
বৃষ্টির দিনে নাকি খুব মাছ পাওয়া যায়। আমি এই জন্য শখ করে এটা মাছ মারার জন্য আর কি চলে গেলাম। তো কিছু দূর যাওয়ার পথে একটা বট গাছ সামনে পাওয়া যায়। ওই বট গাছের ওইখানে ওই আগে শুনতাম যে জিন ভূত পেতরা নাকি ওইখানে মানুষকে ডিস্টার্ব করে। তো আমার ওই কথাটা আবার মনে পড়লো, হঠাৎ করে যাওয়ার পথে আর কি ওই কথাটা আমার মনে পড়লো। তো মনে করার পরও আমি সাহস করে তারপর আবার মাছ মারা লাগবে, মাছ মারার শখ, আমি এখানে মাছ মারতে চলে গেলাম। তো ওই বট গাছের ওইখানে কিছু দূর যাওয়ার পর সামনে যাওয়ার পর আমি দেখতেছি ওইখানে বুড়ো একটি লোক আর কি বসে আছে। বড় লোকটি বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, দাদু ওই সামনে ওই যে কী জানি দোলাটার নাম বলে, এটা আমার সঠিক মনে নেই, তার কারণে আমি বাড়ি থেকে একটু কম থাকি। তা বললাম যে দাদু এইদিকে নাকি সবাই মাছ মারে, সেই ছায়া কোন দিকে আর কি সবাই মাছ মারতে যায়, এখানে বলে একটা বিলে মাছ পাওয়া যায়। তো উনি বললো যে কাকে বলতেছিস, আমাকে? আমি বললাম যে হ্যাঁ আপনাকেই তো বলতেছি, এখানে তো আর কেউ নাই। পরে উনি আমাকে ওই উত্তর দিকে দেখে দিল যে ওইদিকে নাকি মানুষ প্রচুর মাছ মারে। আমি ওইদিকে চলে গেলাম। কিছু দূর পর যাইতে যেতে বিল আর পাচ্ছি না, শুধু দোলা, নিদ হওয়া পাথার আর দোলার আর দোলা। লাইটের পুরো চাষ শেষের দিকে চলে আসলো, আর একটা ঘন জঙ্গলের মধ্যে আমি ঢুকে গেলাম। আমি বললাম দোলাতে যাব, তো এদিকে তো একটা পাহাড় থাকে, সাইডে একটা পাহাড় ছিল। তো আমি দোলাতে যাব, এখানে তো ফাঁকা জায়গা থাকবে, তো এখানে এত জঙ্গল কেন? এই বলে বললাম যে আসলে আমি কাকে জিজ্ঞেস করলাম, এই লোকটাকে, বুড়ো মানুষকে জিজ্ঞেস করলাম, উনি তো জানে কি না এটা, তো তারপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম, এটা কেমন কথা না? তো এই বলে আমি কিছুদিন পথ পেরিয়ে যাওয়ার পর ওই একদম মাঝ বরাবর জঙ্গলের দিকে চলে গেলাম। তো আমি জঙ্গল থেকে এখন বেড়াবো যে লাইটের আমার অতটা চাঁদ ছিল না। আমি বললাম যে একটু সামনে যাই এমনি সামনে করতে করতে যে যদি তোলাটা এখানে পাই আর কি। তার কারণ আমি তো গ্রামে থাকি কম, আমি আপনার মনে করেন যে শহরেই থাকি বেশি। তো কিছু দূর যাওয়ার পথ একটা রাস্তা পেলাম। তো রাস্তা দিয়ে হাঁটতেছি, দুই পাশে পাহাড় আর পাহাড়। তো আমি বলতেছি আমাদের এইদিকে তো ত্রিপুল পাহাড় নামে একটা পাহাড় ছিল, তো পাহাড়ে মনে হয়তো আসছে, পাহাড়ের পাশে হয়তো মানুষ মাছ মারতেছে, এইদিকে যদি মাছ মারা লাগতো তাহলে তো পুরোটা কইতো। তো কিছু দূর যাওয়ার পর সামনে আর একটা বট গাছ দেখলাম। বট গাছে একটু আমি ওইখানে একটু একটা বসার জন্য একটা জায়গা ছিল, ওইখানে একটু আমি আর কি বসার জায়গাটাতে বসে রেস্ট নিতেছি, যে কেউ আসুক তাকে জিজ্ঞাসা করব। তো একটা ভদ্রলোক একটা ভ্যান দিয়ে আসতেছিল। তো ওনাকে বললাম যে চাচা এখানে যে মাছ মারে মানুষ সবসময় নাম করা, সবাই তোলাইতে যে মাছ মারে লাইটটা দিকে, তো বাবা তুমি এখানে চল। জিজ্ঞেস করার পর উনি বলতেছে বাবা তুমি এইখানে আসছো কেন? ওরা তো ওই দিকে। আমি বললাম ওইখানে একটা বট গাছের নিচে একটা বুড়ো দাদু বসেছিল, ওনাকে জিজ্ঞেস করলাম বাবা আসলে একটা কথা কি, তুমি ছোটো মানুষ বললে তো ভয় পাবা, আসলে তুমি ওই বট গাছে ওই বলছো ওইখানে কিন্তু দেহ ভূতেরা না, আগের যুগ থেকে শুনে আসতেছি আমাদের দাদুর কাছ থেকে যে দেহ ভূতেরা নাকি ওইখানে থাকে। তা তুমি হয়তো জানি না কোন বুড়ো মানুষকে জিজ্ঞেস করছো, আমি তো ওইখানে ছিলাম না, তবে তোমাকে ভুল পথ দেখিয়েছে। তুমি দেরি না করে হয় বাসায় চলে যাও, মাছ মারার দরকার নাই, তুমি ছোটো মানুষ, একাই আসছো, একা মাছ মারতে আসছো, এটা কিন্তু খুব একটা খারাপ দিন। তা আমি ভয়ে আমার গা শিংড়ে গেল। আমি বলতেছি ভয় মনে হয় তো আসলে লোকটার মুখের ফেস তো আমি দেখি নাই কাকু। এই কথা বলে কাকু বলতেছে কাকু আমাকে একটু এগিয়ে দিয়ে আসেন না, আমি তো আসলে বুঝতে পারি নাই, নতুন, আমি ঢাকায় থাকি, তো এরকম হইতেই পারে। উনি বলতেছে চলো। পরে ওই লোকটি আমাকে সামনে আগিয়ে এগাতেই ওই সেই বুড়োর দেখা, আবার ওই পাহাড়ে দেখতেছে বুড়োটা। আমি বলতেছি দাদু আঙ্কেল এই বুড়োটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি আসলে কোন দিকে মানুষ মাছ মারে। উনি আবার নেমে জিজ্ঞাসা করলো যে চাচা আমরা বাসার কথা, আপনি ভুল রাস্তা দেখিয়ে দিয়েছেন কেন ভাতিজাকে, এরকম করে বলতেছি। উনি বলছে ওকে ভুল রাস্তা দেখিয়েছি, ওকে এবার আমি নিতে আসছিলাম, তোর জন্য বেঁচে গেল। এই কথা বলে বুড়োটা উধাও হয়ে গেল। আমার তো পুরো শরীর একদম থরথরে কেঁপে পরে ওই চাচা আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে যেতে হয়েছিল। আমার একটি ঘটে যাওয়া ঘটনাটা ভালো লাগলো, অবশ্যই শেয়ার করবেন।